স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে না ক্লোজ হয়ে গেছে? স্যার দেখা যাচ্ছে। হ্যালো, হ্যালো। স্যার স্যার একটু মনে হয় হ্যাং হয়েছে, একটু ওয়েট করি আমরা। স্ক্রিন তো দেখা যাচ্ছে আমার এখানে, নাড়াচাড়া করলে বোঝা যাবে। আচ্ছা, সব ঠিক আছে না? জি স্যার। ও আচ্ছা, আমার ভিডিও অফ হয়ে গেছি, এই জন্য আমি ভাবছিলাম যে মনে হয় সবকিছু অফ হয়ে গেছে। ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। আমরা সেট করব। এটা হচ্ছে বীজগণিতের একদম বলা যায় লাস্ট ক্লাস। এরপরে যে চ্যাপ্টারটা থাকবে লসাগু গসক, এটা আসলে বীজগণিতের ক্লাস না, এটা সংখ্যা তত্ত্ব এবং বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এগুলো আসলে বীজগণিতের ক্লাস না, এগুলোও আলাদা গণিতের তত্ত্ব। কিন্তু এই এই ক্লাসটার মাধ্যমে, সেটের মাধ্যমে আমরা বীজগণিত অফিসিয়ালি শেষ করে ফেলবো। পরবর্তীতে আমরা পাটিগণিতে চলে যাবো। তো সেটের চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট, এত বেশি অঙ্ক রিসেন্ট বিসিএস এসেছে যে আমি একটু বোঝানোর জন্য বলি। আমাদের ম্যাথের চ্যাপ্টার আছে 25টা, 25টার বেশি, অ্যাকচুয়ালি 26টা। আর সংখ্যা তত্ত্ব বা এরকম মানে মাইনর সাবজেক্ট চ্যাপ্টার গুলোকে ধরলে চ্যাপ্টার পড়বে 26, 27, 28টা। মার্ক থাকে, এতদিন ছিল 15, এখন 20। এতদিন যদি 15 থেকে থাকে, তার মানে 27, 28টা চ্যাপ্টার থেকে অঙ্ক আসে 15টা। মানে প্রতি দুইটা বিসিএস এ একটা চ্যাপ্টার থেকে অঙ্ক আসার পসিবিলিটি। পরীক্ষায় আসার নাম্বারের চেয়ে চ্যাপ্টারের সংখ্যা ডাবল। সেখানে এমন একটা চ্যাপ্টার যদি থাকে যেটা থেকে প্রতি বিসিএস এ অঙ্ক আসে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা গুরুত্ব গণিতের অন্যান্য চ্যাপ্টারের চেয়ে অনেক অনেক বেশি। তো এই চ্যাপ্টারটা এমন একটা বিসিএস যে 39, 40, 35, 48, 47 সবগুলো বিসিএস এ রিসেন্ট, ইভেন 50 দেখেন, 48, ইভেন 50তম তো এটা থেকে প্রশ্ন এসেছে, যে 38 থেকে এসেছে। রিসেন্ট বিসিএস গুলোতে সেট এবং অসমতা, এই যে 36, সেট এবং অসমতা এই দুইটা চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক, এই যেমন 49, হ্যাঁ, রিসেন্ট বিসিএস গুলোতে বেশি অঙ্ক এসেছে। তো এই চ্যাপ্টারটাকে আমাদেরকে একটু অন্যান্য চ্যাপ্টারের চেয়ে একটু বাড়তি গুরুত্ব দিয়েই পড়তে হবে, কেমন? তা আমরা একটু আহ বুদ্ধি খাটিয়ে, আহ, কঠিন আছে কিন্তু চ্যাপ্টারের কোনো কোনো একটা অংশে। সংখ্যা তত্ত্ব যখন চলে আসবে তখন একটু কঠিন লাগতে পারে। তো আপনারা মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবেন, দয়া করে অন্যমনস্ক হবেন না, পুরোটা সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেমন? সেট কি? সেট হচ্ছে একই জাতীয় জিনিসের সমষ্টিগত সংগ্রহ। ধরেন যদি বলা হয় একটা মোবাইল সেট, মোবাইল সেটের মধ্যে কি থাকতে পারে? একটা মোবাইল ফোন, সেল ফোন থাকতে পারে, একটা সিম থাকতে পারে, একটা মেমোরি কার্ড, চার্জার, ইয়ারফোন, একটা কেসিং, একটা 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 ইয়ার প্রোটেক্টর, একটা ক্যামেরা প্রোটেক্টর, এই সব মিলে একটা মোবাইল সেট। ঠিক একই রকম গণিতের ক্ষেত্রে সেট বলতে এটাই বোঝায় যে কোন একটা গ্রুপ অফ এলিমেন্টকে যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় তখন তাকে একটা সেট বলা হয়। যেমন আমি দেখেন, এই যে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ বি সি, এই তিনটা সংখ্যাকে লিখেছি, এই তিনটা মিলে একটা সেট প্রকাশ করেছে, কমা দিয়ে দিয়ে, মাঝখানে কমা এবং একটা স্পেস দিতে হবে। এবং আমরা প্রকাশ করব, এটার ক্যাপিটাল লেটার একটা নাম দিব। এই সেটের নাম এ হতে পারে, এফ হতে পারে, গরু হতে পারে। নামটা হবে ক্যাপিটাল লেটারে, আর সেটের উপাদানগুলো হবে স্মল লেটারে। তবে এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না। এখানে যদি স্মল লেটার না থেকে এখানে যদি আপনার ধরেন
গরু ছাগলের নামও থাকে, তাহলেও সেটা কিন্তু সেট হবে। বাংলা কোনো অক্ষর বা গ্রিক ভাষার কোনো লেটারও থাকে, তাও এটা সেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন আমরা কমা দিয়ে দিয়ে প্রকাশ করব, তখন বুঝে নেবো এটা একটা সেট। আচ্ছা, আমরা কি চিহ্ন চিনি? এই যে এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু, এক্স বিলংস টু এ। বিলংস টু শব্দের অর্থ হচ্ছে অধিকার করে। যেমন দিস বেবি বিলংস টু অমুক অমুক গার্জিয়ান, মানে এই বেবিটা হচ্ছে অমুক গার্জিয়ানের অধিকারে আছে, এই বাচ্চাটার মা হচ্ছে অমুক গার্জিয়ান। তো এটা, এই চিহ্নটার নাম কিন্তু অ্যাপসিলন। হুম, গ্রিক অ্যাপসিলন লেটার। সো আমরা যদি বলি এক্স অ্যাপসিলন এ, এটাও সঠিক। আমরা যদি বলি এক্স এলিমেন্ট টু এ, এটাও সঠিক। এলিমেন্ট টু, হ্যাঁ, ই কিন্তু ই, দেখেন ইংলিশ ই এর সাথে কিন্তু এই চিহ্নটার মিল আছে না? হ্যাঁ, ইংলিশ ই কে গ্রিক অ্যাপসিলন দিয়ে মানে কম্পেয়ার করা হয়। যেমন ইংলিশের এ গ্রিক আলফা, ইংলিশের বি গ্রিক বিটা, এরকম ইংলিশের ই এর মতো গ্রিক অ্যাপসিলন, এই অ্যাপসিলনটাকে বোঝানো হয় ইংলিশ ই এর এলিমেন্ট হিসেবে। এক্স এলিমেন্ট টু এ, মানে এক্স হচ্ছে এ এর এলিমেন্ট। এই কথার অর্থ হচ্ছে এ একটা বড় সেট, ক্যাপিটাল লেটার এ একটা সেট। এই যে এই সেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা উপাদান হিসেবে এক্স থাকতে পারে, থাকবে। এটাই হচ্ছে মিনিং। এক্স এর একটি পদ, পদ মানে কি উপাদান, পদ বা উপাদান হচ্ছে কি এক্স। এ সেটের একটি উপাদান হচ্ছে এক্স। কেউ না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, ওয়েট করবেন না, ঠিক আছে? প্রিন্স কি ক্লাসে আছেন? প্রিন্স ক্লাস থাকেন, কিন্তু স্যার ডাকলে সাড়া দেন না। ওই দিন হ্যাঁ, তুষার স্যার মাইন্ড করেছে। আচ্ছা, আছে। না, ডাকলে, ওই দিন আচ্ছা ঠিক আছে। ভাই কথা বলছিলাম ডাকলে অবশ্যই। রেসপন্স করেন। আপনার ফিডব্যাক শুনলাম না, আপনি ক্লাস এনজয় করছেন বা পড়াটা বুঝতে পারছেন? স্যার, এই ক্লাসটা, সেকেন্ড ক্লাসটা আমি ওই যে 50তম 49তম এইগুলোর যে ভিডিও গুলো গ্রুপ আপনার ইয়াতে আছে ইউটিউব, এখান থেকে 2 বছরের 2টা ক্লাস হয়ে কমপ্লিট করছি আমি। জাস্ট এটাই আচ্ছা, মানে স্যার। ভেরি গুড, ভেরি গুড, এনজয় করছেন, এটাই বড় কথা। বুঝতে পারছেন, এটাই বড় কথা। কিছু না বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবেন, ক্লাসের মধ্যেই, ওয়েট করবেন না। না, ওকে, আমরা সেটে এগিয়ে যাই। কোনো সমস্যা হবে না। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা এগিয়ে যাই। আম, এই যে চিহ্নটা, কোলন চিহ্নটা, ইংলিশের কোলন চিহ্ন, জ্যোতি চিহ্ন, বাংলায় কোলন বলা হয়, ইংলিশেও কোলন বলা হয়। এই কোলন চিহ্নটাকে এই সেটের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাচদের অর্থে। বাংলায় বলা হয় যেন, মানে এমন হবে যেন, এমন হয় এই উপাদানটা, এমন হবে যেন এর উপাদানগুলো অমুক অমুক প্রকৃতি থাকে। এটা অ্যাকচুয়ালি কোন একটা উপাদানের প্রকৃতি বা উপাদানটা কেমন হবে এটা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। আমরা সামনে এক্সাম্পল দিলে আরো দেখবো। এই যে এই চিহ্নটা, এটাকে বলা হয় সাবসেট চিহ্ন, প্রপার সাবসেট, প্রকৃত উপসেট। এই চিহ্নটা সাবসেট। সাবসেটের চ্যাপ্টারে আসবে। আমরা এই অঙ্ক, এই চ্যাপ্টারটাকে অনেকগুলো ধাপে ভাগ করেছি, প্রায় 6-7টা টাইপে ভাগ করেছি। প্রতিটা টাইপে টাইপে আলাদা আলাদা থিওরি দিয়েছি। অন্যান্য চ্যাপ্টারে যেমন শুরুতে সবগুলো তত্ত্ব দিয়ে দেই, তারপরে অঙ্ক করাই, সূত্র শিখিয়ে সূত্রগুলো লিখে দেই, পরে অঙ্ক করাই। এখানে একটু ব্যতিক্রম করেছি। এই চ্যাপ্টারটারে এই চ্যাপ্টারে আমি শুরুতে জেনারেলাইজড কিছু তথ্য দিয়েছি, কিন্তু এরপরে প্রত্যেকটা টাইপে টাইপে যখন আমরা অঙ্ক যাব, তখন আবার আলাদা আলাদা করে থিওরি দিয়ে, যেমন এই যে এই থিওরিটা হচ্ছে সেটের গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির একটা থিওরি। তারপরে এই এই অনুযায়ী এই তালিকা এবং গঠন পদ্ধতির কিছু প্র্যাকটিস অঙ্ক। তারপরে আবার দিব অন্য উপসেটের থিওরি, এই যে সাবসেট, যেটা একটু আগে বলতে চাইছিলাম, সাবসেট জিনিসটা কি। তারপরে করাবো সাবসেট সংক্রান্ত কিছু অঙ্ক। ঠিক আছে, এভাবে ভাগ করেছে। এতে সুবিধা হবে কি, আপনাদের থিওরিটা সঙ্গে সঙ্গে মনে থাকবে। একবারে শুরুতে সবগুলো বলে ফেললে আপনারা ভুলে যাবেন, অঙ্ক করার সময় মনে থাকবে না। আমরা এবার সেট প্রকাশের পদ্ধতি সংক্রান্ত কিছু থিওরি দেখি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, ইংলিশে বলে টেবিউলার মেথড। টেবল, ইংলিশে টেবিল বলে না, ছক বা তালিকা, এই জন্য টেবিউলার মেথড। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। আচ্ছা, তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে উপাদানগুলো কি থাকবে সেগুলোকে কমা কমা দিয়ে দিয়ে লেখা হয়। যেমন একটু আগে যে উদাহরণটা শুরুতে দিয়েছিলাম, ক্লাসের উদাহরণ, যে এবিসি, এবিসি হচ্ছে, এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি, নতুন করে বোঝার কিছু নাই। কিন্তু যখনই তালিকা পদ্ধতি থেকে সেকেন্ড পদ্ধতি আমরা শিখবো নতুন, যেটা, এটা হচ্ছে গঠন পদ্ধতি। এটা কি? গঠন পদ্ধতি হচ্ছে সেটের উপাদানগুলোকে সরাসরি উল্লেখ করা হবে না, এ বি সি উল্লেখ করা হবে না, কিন্তু তাদের একটা সাধারণ ধর্ম উল্লেখ করে একটা ক্লু দিয়ে দেওয়া হবে। যেমন এবিসির ক্ষেত্রে আমরা বলতে পারতাম ইংরেজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ, তাই না? আমরা যদি বলতাম এ ইকুয়ালস টু ইংরেজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ, তাহলেই কিন্তু বুঝে ফেলতাম আমরা এ বি সি এর কথা বলা হচ্ছে। আবার যদি বলা হয় ইংরেজি বর্ণমালার
স্বরবর্ণ তিনটা, পাঁচটা। তাহলে আমরা কি বুঝে নিতাম? এ ই আই ও ইউ। তাহলে দেখেন এই যে উপরে লিখলাম এ ই আই ও ইউ, এটা যে সেট, এখানে নিচে লিখলাম ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ, এই দুইটা একই জিনিস প্রকাশ করছে, জাস্ট প্রকাশ ভঙ্গিটা ভিন্ন। ফাঁকা সেট কেমন? ফাঁকা সেট হচ্ছে এই যে ফাঁকা সেট, এটা দুইটা সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কোনো উপাদান নাই, এটা একটা ফাঁকা সেট। আবার যদি একটা ফাই চিহ্ন লিখি, এটা গ্রিক ফাই, ফাই লেটার, জিরোর মধ্যে ক্রস চিহ্ন দিয়ে এটাকে ফাই বলা হয়, এই ফাইটাও ফাঁকা সেট মেন করা হয়। তো আমরা যে ভুলটা করে ফেলি, পরীক্ষায় অনেক সময় এরকম দিয়ে দেয়, পরীক্ষায় দিয়ে দেয় একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা সেট, তার মধ্যে আবার ফাই দিয়ে দিল। এটা কি? এটা কি? এটা ভুল, এটা ভুল, এটা এটা ভুল প্রকাশ, রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি অর্থ বুঝেন? বাহুল্য ত্রুটি, বাহুল্য। দুইবার ফাঁকা সেট প্রকাশ করা হয়ে গেছে, তো এটা ভুল। এবং অবাক হবেন যে রিসেন্ট বিসিএস এটা থেকে একটা প্রশ্ন আসছে, এটা আনসারের মধ্যে আনসার হচ্ছে ফাঁকা সেট, কিন্তু আনসারের মধ্যে এটা দিয়ে দিছে। অনেকে তারা ওরা করে পরের গুলার অপশন দেখে না, এটা কি ফাঁকা সেট মনে করে ডাইরেক্ট এটা আনসার দিয়ে ফেলছে, দাগায় ফেলছে ক নাম্বার। পরে বাসায় এসে দেখে আরে এটা তো আনসার সি, কারণ সি নাম্বারে আছে এটা। এটা হচ্ছে আসল আসল সঠিক উত্তর আর কি। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে গাইস? স্যার বেবিস? এই ফাঁকা সেটের, স্যার বলেন, বলেন, শুনছি। স্যার ফাঁকা সেটের ওই যে সেকেন্ড ব্র্যাকেটে বন্ধনী দিয়ে মাঝখানে আর কি কোনো এলিমেন্টস বসতেছে না, সেটাই ফাঁকা সেট, এই তো। হ্যাঁ, কোনো আর element বসানো যাবে না। কোনো উপাদান যদি আর না যে- থাকে তাহলে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাইলে বোঝা যাবে এটা ফাঁকা সেট। স্যার আমরা তো ওই যে হাই স্কুলে যখন পড়েছি তখন তো ওই যে মাঝখানে এই এলিমেন্টটা ব্যবহার করতাম। এটা ভুল, ভুল ছিল তো, ভুল শিখেছেন। আচ্ছা স্যার আরেকটা ওই স্যার এক্স ইলেভেন টু এন, তার মানে কি এন কি ন্যাচারাল নাম্বার ধরবো? হ্যাঁ, হ্যাঁ, ক্যাপিটাল এন হচ্ছে ন্যাচারাল নাম্বার প্রকাশ করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল এন। আপনার এখানে একটু, হুম, ঠিক আছে, এখানে নো একটু ওই প্রবলেম। এটা করা হয়নি, যাই হোক। হুম, নো প্রবলেম। ওকে, আমরা এগিয়ে যাই, অঙ্কে প্র্যাকটিসে চলে যাই, যেহেতু আরো কোনো কারো কোনো প্রশ্ন নাই। আমরা একটা অঙ্ক দেখি, বলেছে সি ইকুয়ালস টু, মানে সি একটা বড় ক্যাপিটাল লেটার, মানে সেটের নাম, সেটের উপাদান হবে এক্স, সাচ দ্যাট, মানে যেন এক্স কেমন হবে, এক্স এমন হবে যেন এক্স এর স্কোয়ার এর মান 2 এর চেয়ে ছোট হয়, এবং এক্স একটা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। এখানে একটা অখণ্ড সংখ্যা না লিখে যদি লিখতো, এখানে যদি লিখতো এক্স সাচ দ্যাট এক্স এপসিলন এন, এপসিলনটা কোথায়? এই যে এরকম লিখতো, এক্স সাচ দ্যাট এক্স এপসিলন ক্যাপিটাল এন, সরি, ক্যাপিটাল এন, এবং এবং এক্স স্কোয়ার লেস দেন 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাক্যটা শেষ করে দিত। তাহলে কি হইতো? তাহলে কি ঘটতো? তাহলে একই অঙ্ক ঘটতো, একই মিন করতো, একই মিন করতো। কিভাবে? এই যে এক্স একটি অখণ্ড সংখ্যা, এটাকে বাংলায় লিখে দেওয়া যে কথা, বাংলায় বলা যে কথা, এক্স এপসিলন এন বলা একই কথা। বুঝতে পেরেছেন আপনারা? আমরা সেট চিনতেছি আর কি, হ্যাঁ। এক্স এলিমেন্ট টু এন, এটা বলা যায় কথা, এক্স একটি অখণ্ড সংখ্যা বলা একই কথা, কারণ আমরা জানি যে এন হচ্ছে অখণ্ড সংখ্যা একটা উদাহরণ। না, এখানে আবার ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে এন মানে ন্যাচারাল নাম্বার, এটা পড়াইতে বুঝাইতে গেলে আবার সংখ্যা তত্ত্বে চলে যেতে হবে, ওইদিকে যাবো না আমরা। এন মানে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা, +1 +2 +3। আবার
যদি এরকম দেওয়া থাকতো তাহলে আনসার হইতো +1 এবং 0। +1 এবং 0। আর এরকম দেওয়ার কারণে আনসার হইছে। আর এটা না দিয়ে অখণ্ড সংখ্যা বলার কারণে, অখণ্ড সংখ্যার প্রতীক কি কেউ বলতে পারেন? স্যার অখণ্ড মানে কি পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, 1 2 স্বাভাবিক 3 সংখ্যার 4। অখণ্ড সংখ্যা কি আর একই কথা? জেড, না না একই না। জেড হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে দশমিক আসবে না, ভগ্নাংশ আসবে না। তো সেইখানে -4, -2, -1, 0, +1 2 3 এগুলা সবই আসতে পারে, বুঝতে পেরেছেন? তাহলে এন আর জেড এর মধ্যে পার্থক্য আছে। তাহলে অখণ্ড সংখ্যা দিয়ে অ্যাকচুয়ালি জেড বুঝিয়েছে, আর আমি যেটা লিখেছি এটা দিয়ে বুঝিয়েছি আমরা স্বাভাবিক সংখ্যা +1 +2। তাহলে এই অঙ্কটাতে সেম অঙ্কে যদি বলতো যে স্বাভাবিক সংখ্যা গুলোর সেট, সেগুলো হয়তো কি, আর জেড এ কি ভগ্নাংশ আসতে পারবে? না, জেড এর ভগ্নাংশ আসতে পারবে না। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট যদি বলতো তাহলে আনসার হইতো +1। এটা হয়তো আনসার। আর অখণ্ড সংখ্যা বলার কারণে আনসার হয়েছে -1 এবং 0 এবং +1। আচ্ছা, এখন বুঝলাম কিভাবে যে এই ঘ নাম্বার আনসার কেন, ক নাম্বার কি দোষ করছিল বা গ নাম্বার কি দোষ করছে, কেন আনসার হইলো না। কারণ হচ্ছে শর্ত আরেকটা দিয়ে দিছি, সেটা কি, আচ্ছা আমরা ইয়ে করি, আমরা বোঝানোর জন্য এতক্ষণ লেখাগুলো লিখলাম, আমরা আগের জায়গায় ফিরে যাই, যেমন ছিল অঙ্কটা সেখানে চলে যাই। হ্যাঁ, এটা ছিল আমাদের মেন অঙ্কটা। এখানে বলছে এক্স এর স্কোয়ার 2 এর চেয়ে ছোট হইতে হবে, মানে যে যে সংখ্যাগুলোর বর্গ 2 এর চেয়ে ছোট, সেগুলো হচ্ছে আমার অঙ্ক, নির্ণয় অঙ্ক বা আনসার। তাহলে এখন কোন সংখ্যাগুলোর বর্গ 2 এর চেয়ে ছোট হয় আপনারা একটু বলেন তো। স্যার কয়ের ওয়ান, অপশনের গুলাও হয়, ক্ষয়ের গুলাও হয়, আর বড় ঘয়ের গুলাও হয়। না, ক এবং ঘর গুলা তার বর্গ 2 এর চেয়ে ছোট হয় না। কারণ যদি লিখি আমরা -2, -2 এর বর্গ কি 2 এর চেয়ে ছোট হয়? আমরা ক নাম্বারকে যদি টেস্ট করি, ক নাম্বারকে যদি আমরা টেস্ট করি, তাহলে লিখতে হবে -2 এর বর্গ <2। -2 এর বর্গ কি, ধরেন আমরা যদি লিখি -2 এর বর্গ <2, এই যে যা আছে তাই হুবহু তাই লিখলাম, খালি মানটা বসাইলাম, এই -2 উপাদানটা এক্স এর মধ্যে বসাইলাম। এই বাক্যটা কি সত্য না মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে ক মাইনাস নাম্বার মান আনসার। গুলা তো 0 থেকে ছোট না। আপনি যখন স্কোয়ার করবেন তখন কি থাকবে? স্কোয়ার ও করলে তো স্যার +2 বুঝতে হয়ে পারছি যাবে। স্যার, +4 হয়ে যাবে। এই লাইনে বর্গ +4, +4 <2, এটা কি সত্য না মিথ্যা? দিস ইজ মিথ্যা, এটা মিথ্যা, এই জন্য ক নাম্বার আনসার হবে না। ঠিক আছে, একইভাবে খ নম্বরে 2 আছে, আনসার হবে না। গ নম্বরে 2 আছে, সে +2 কর -2 হোক, স্কোয়ার করলে তো 4 হয়ে যাবে। আর এই 4 2 এর চেয়ে বড়, কিন্তু শর্ত দেওয়া আছে ছোট, মানে শর্ত মিলছে না। এই জন্য ক খ গ তিনটাই আনসার মিলবে না। কিন্তু ঘ নাম্বার মিলে যাচ্ছে, কারণ -1 এর বর্গ করলে সেটা 2 এর চেয়ে ছোট, +1 এর বর্গ করলে, 0 এর বর্গ করলে, সবগুলোর বর্গ আলাদা আলাদা চেক করতে হবে আমাকে, করে দেখতে হবে সবগুলো আলাদা আলাদা ভাবে 2 এর চেয়ে ছোট হচ্ছে কিনা। এই জন্য ঘ নাম্বারটা আনসার। তো এটা কি সবাই বুঝতে পেরেছেন এই অঙ্কটা, বা বুঝতে পারেননি এমন কেউ আছেন? অঙ্কটা এখানে আপনাদের মেইন শিটে টাইপ করে করে দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে আবার করে দিচ্ছি। ঠিক আছে, আমি নিজের হাতে আবার করে দিচ্ছি, বোঝা আপনাদের ভালো বোঝার জন্য। এখন বলছে এক্স সাচ দ্যাট 2x = 2x + 1 এবং x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। এক্স এর কোন ধনাত্মক মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে? তো একটা কাজ করি, এই সমীকরণটাকে আমরা বা দিয়ে এটাকে দুই ভাবে করা যায়। এই অঙ্কগুলো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যদি আহ কিছু মান বসিয়ে অপশন টেস্ট করে ফেলি, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে 1 2 3 4 বসাই,
1 2 3 4 বসিয়ে যদি দেখি আনসার মিলতেছে, তখন আমাকে খুঁজতে হবে যে কতর চেয়ে বড় মান বসাবো, কতর চেয়ে ছোট মান বসাবো, বসিয়ে খুঁজবো। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, যে অসমতা বা সমীকরণ দেওয়া থাকবে সেটাকে বা বা দিয়ে সমাধান করতে করতে সামনে গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো। তো বা দিয়ে সমাধান করে, সমীকরণকে সমাধান করে সিদ্ধান্তটা হচ্ছে বেস্ট, কারণ এটা কোনো বিকল্প নাই। কিন্তু অপশন টেস্ট যখন আপনি করবেন, তখন আপনি যে রেঞ্জ দেওয়া থাকবে, একাধিক একাধিক শর্ত দেওয়া থাকবে, কোন একটা শর্ত আপনি মিস করে ফেলতে পারেন। কোন একটা শর্ত মিস করে ফেললে দেখা যাবে আপনি একটু ভুল ডিসিশন নিয়ে ভুল উত্তর দাগিয়ে ফেলেছেন। এই জন্য ইউনিভার্সাল নিয়ম হচ্ছে সমাধান করে ফেলা। তো আমরা একটা সমাধান করার চেষ্টা করে দেখি তো কি কি ঘটে বা কি পাই আমরা। আমরা যদি লিখি, এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, এই লাইনটাকে লিখি বা, এই 2x টাকে বাম পক্ষে নিয়ে আসি, 2x মাইনাস 2x ইকুয়ালস টু 1, 0 ইকুয়ালস টু 1। এটা আজীবন অসম্ভব, এই বাক্যটা আজীবনের জন্য অসত্য। তার মানে এই সেটের কোনো সমাধান নাই, কারণ এক্স এর পৃথিবীর কোনো ধনাত্মক মানের জন্যই 2x ইকুয়ালস টু 2x প্লাস 1 সত্য হবে না। কারণ দেখেন, এই পাশে 2x আর এই পাশে 2x সমান হয়ে যাবে, এই বাড়তি প্লাস 1টা আজীবন থেকে যাবে। বুঝতে পেরেছেন? সো এটার কোনো উপাদান নাই, এই জন্য এটা ফাঁকা সেটি হচ্ছে এটার আনসার। কারো কোনো প্রশ্ন আছে? তো পুরো অঙ্ক না করে জাস্ট ওয়ানটা দেখিয়ে তো ফাঁকা সেট উত্তর দেওয়া যায়, মানে অপশন টেস্টের। হ্যাঁ, পুরো অঙ্ক করাও লাগে না, +1 দেখেই বলে দেওয়া টু যায়। এক্স সমান টু এক্স এর বাড়তি ওয়ান জীবনের মতো ওয়ানের জন্য 2x সমান 2x হবে হবে না, এদিকে ওয়ান থাকার কারণে, সুতরাং হবে স্যার। না না, ব্যাপার আছে, এত সহজে সিদ্ধান্ত নেওয়াও যাবে না। সেটের অঙ্ক আর অসমতার অঙ্কে এত সহজে সিদ্ধান্ত নেওয়াও যাবে না। কারণ কি, এমন এমন সিচুয়েশন চলে আসবে যখন 2x সমান সমান 2x প্লাস 1 এর সমান হয়ে যাবে। কেমন? ধরেন x এর মান যদি -4 হয়ে থাকে, বা এরকম কোন একটা মান আপনাকে দিল, যেটা দেখা ভগ্নাংশ একটা মান দিয়ে দিল, দেখা গেল সমীকরণ সমাধান করলে 2x প্লাস 1 এর সমান হয়ে যাচ্ছে। এরকম কিছু সিচুয়েশন আসবে, আমরা দেখি অঙ্ক করতে করতে পেয়ে যাবো সামনে। আমরা একটু আগাই দেখি কি ঘটে। এর 39তম বিসিএস রিসেন্টলি আসছে আর কি, বলছে এক্স হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক না কিন্তু ঋণাত্মক। ভালো করে এর খেয়াল করবেন, ধ আছে না র আছে, একরকম কিন্তু দেখতে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং এক্স এর স্কোয়ার হইতে হবে <18। এই ধরনের অঙ্কে, পূর্ণ সংখ্যার অঙ্কে যখন স্কোয়ার থাকবে, তখন আপনারা যেই মানটা দেওয়া থাকবে এটার আশেপাশের স্কোয়ার সংখ্যা খুঁজে বের করবেন। 18-র আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কত? 16 আর 25। তাহলে যেহেতু বলেছে যে 18-র চেয়ে ছোট হইতে হবে, তাহলে 16। এক্স স্কোয়ার যদি 16 সমান হয়, তাহলে এক্স এর মান কত হয়? 4। তাহলে 4 হলো সর্বোচ্চ মান। 4-এর চেয়ে বড় যদি হয়, 5 যদি আমরা নেই, -5 যদি আমরা নেই, তাহলে সেটা 18-র চেয়ে ছোট থাকে না, বড় হয়ে যায়, 25 হয়ে যাবে। আমরা যদি এক্স এর মান -5 নেই, অথবা আরো বড় কিছু নেই, তাহলে এই বাক্যটা অসত্য হয়ে যাবে। -4 পর্যন্ত এই বাক্যটা সত্য থাকবে। তাহলে আমরা -4 পর্যন্ত আনসারকে নিয়ে নিই, -1 থেকে -4 পর্যন্ত যা যা আছে সবগুলো আনসার নাকি? তাহলে ঘ নাম্বার আমার আনসার। এখানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? তাহলে আমরা সামনে এগিয়ে যাই। 4 নম্বর অঙ্কটা বলেছে এক্স সাচ দ্যাট, এক্স হবে এমন, এক্স হবে জোড় মৌলিক সংখ্যা। তালিকা পদ্ধতিতে কেমন হবে? তাহলে বলেন তো, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে পৃথিবীর এমন সংখ্যা যেগুলাকে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নিঃশেষে ভাগ যায় না, ভগ্নাংশ চলে আসবে ভাগ দিলে। যেমন ধরেন 7, 7 কে 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায়, যেন ভাগফলটা দশমিক না আসে, এরকম রেজাল্ট আছে নাই তো? তাহলে 7 মৌলিক সংখ্যা। তাহলে পৃথিবীর সকল মৌলিক সংখ্যাই হবে বেজোড়, কারণ জোড় সংখ্যাকে সবসময় 2 দিয়ে ভাগ যাবে। তাহলে জোড় শুধু সংখ্যা একটা কখনোই আছে। মৌলিক সংখ্যা হতে পারে না, একমাত্র 2 নিজে ছাড়া।
2 হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এই 2 to the power -1 মানে 1/2, হাফ হাফ আনসার হবে না। তাই 2 আনসার। কেউ আবেগের বশে, আবেগের ঠেলায়, খুশিতে নাম্বার দিয়ে দিন না, কারণ এখানে থার্ড ব্র্যাকেট আছে যেটা সেট প্রকাশ করে না। সেট প্রকাশ করে কি নাম্বার, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট। এটা এরকম খায় গেল কেন? সোনার বাংলা পাওয়ার। আচ্ছা, whatever। যেসব সংখ্যা, যেসব স্বাভাবিক সংখ্যায় সেট পড়তে গেলে আসলে সংখ্যা তত্ত্ব না শিখে উপায় নাই। এই জন্য একটু আগে যে আমি লিখে দিয়েছিলাম যে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এন। হ্যাঁ, এটা সঠিক। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এন। স্বাভাবিক সংখ্যা এন এর গুণিতক বা বিভাজ্য, তাদের সেটটা কি হবে? তো দেখি তো কি বলছে। এন such that এন, মানে স্মল এন হচ্ছে উপাদান বোঝাইছে, 1 2 3 4 ABCD এগুলো বোঝাইছে। আর ক্যাপিটাল এন দিয়ে বোঝাইছে যে স্বাভাবিক সংখ্যার উপাদান। তাহলে সামথিং এলিমেন্ট টু এন, এটা সঠিক। এই বাক্যটুকু অর্ধেক সংখ্যা শর্ত পূরণ করছে। কি স্বাভাবিক সংখ্যা হইতে হবে। আর এরপরের সংখ্যাটা কি বোঝাইছে, যে 7কে ওই সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। ঠিক নাই। গুণিতক মানে কি জানেন? গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ যাইতে হবে, এমন একটা সংখ্যা যেটাকে 7 দিয়ে ভাগ যেতে হবে। বুঝতে পারছেন? তো এটা মিলল না। এখন 7-এর গুণিতক সংখ্যাগুলোকে লেখার উপায় কি? আমরা যদি লিখি 7 × 1, সঠিক, 7 দিয়ে বিভাজ্য। 7 × 2, 7 দিয়ে বিভাজ্য। 7 × 3, 7 দিয়ে বিভাজ্য। তার মানে 7 এর সাথে 1 2 3 গুণ করলেই আমার কাজ হয়ে যাচ্ছে। এই 1 2 3 কেই তো আমরা এন বলতেছি, এন বলতেছি না? সুতরাং এই আনসারটাকে, এই সেটের আনসারটাকে আমরা ডিরেক্টলি 7 × n বলতে পারি কি পারি না? পারি। 7 × n আমরা সরাসরি বলতে পারি। কিন্তু আবার একটু ঝামেলা হয়ে গেল। আমরা এখানে 7 × n এর জায়গায় দাঁড়ান এক সেকেন্ড। 7 × n এর জায়গায় আমরা যদি n এর একটা অন্য একটা কাল্পনিক মান আমরা নিয়ে নেই, সেটা হইতে পারে x, সেটা হইতে পারে p, অন্য কিছু একটা নিয়ে নেই, তাহলে আমরা এই 7n লেখা যে কথা, 7x লেখা একই কথা। আমরা n এর পরিবর্তে যদি একটা কিছু ধরে নেই যে n কে প্রকাশ করবে, n এর রিপ্রেজেন্টেটিভ 7x বলি, সমস্যা নেই। তো এইখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি জানেন? এটা n না হয়ে এটা x হওয়া উচিত ছিল, কারণ এখানে যেটা থাকতে হবে এখানে এটাই থাকতে হবে। কারণ এই এনটা কিন্তু কি করতেছে, এই এন কে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এখানে যা আছে এখানেও তাই থাকতে হবে। তো এখানে মেইন যে কোশ্চেন আসছিল সেখানে এই ভুলটা ছিল, এক জায়গায় এন লিখছে আর এক জায়গায় এক্স লিখছে। দুইটাতে লিখছে এন, দুইটাতে লিখছে এক্স। এই জন্য আমরা এভাবে লিখে দিয়েছি। বাট অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল দুইটাই এন, 7n এরকম। ঠিক আছে, অথবা দুইটাই এক্স, 7x, আমি লিখছি 7x লিখছেন। এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয় তার মানে কি এক্স এলিমেন্ট টু এন, তাহলে 7x হবে আমার আনসার। কার কোনো প্রশ্ন আছে? নেই। না থাকলে আমরা নতুন অঙ্কের টাইপে চলে যাই। সাবসেট, একটা সেটের ভিতরে যেই সব উপাদানগুলো থাকে সেইগুলো দ্বারা আলাদাভাবে গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র সেটকে উপসেট বলে। যেমন মনে করেন, রিডিং করেন না, আমি যেটা বলি সেটা শুনেন।
যেমন মনে করেন এই বি একটা সেট, বি সেটটা দেখেন আগে। বি একটা বড় সেট, 1 2 3 4 9 পর্যন্ত বড় সেট হচ্ছে বি। আবার ছোট একটা সেট কল্পনা করলাম আমরা, এ এমন একটা সেট যেখানে ওই 2 4 6 8 এই উপাদানগুলো এটার ভিতরে আছে, 2 4 6 8 সবগুলো উপাদান আছে। যদি থেকে থাকে তাহলে এই এ সেটটাকে আমরা বড় বি সেটের সাবসেট বলতে পারবো। বি কিন্তু সাবসেট না, সাবসেট হচ্ছে এ। ছোট যে সেটটা উপসেট, উপনদী আর কি, পদ্মা নদীর উপনদী, আড়িয়াল খাঁ এরকম আর কি, শাখা নদী উপনদী এরকম। তো উপসেট, মেন সেটটা হচ্ছে বড় পদ্মা নদীটা হচ্ছে বি, আর বি এর শাখা বা উপসেট উপনদী হচ্ছে সাবসেট হচ্ছে এ, আড়িয়াল খাঁ। আচ্ছা, আহ এটাকে লেখা হয় কিভাবে? সাবসেট হচ্ছে সোয়ানো, বাম পাশে সোয়ানো ইউ, সোয়ানো ইউ দিয়ে আমরা সাবসেট প্রতীককে প্রকাশ করি। সাবসেট নির্ণয়ের সূত্র আমরা পদার্থের অবস্থা পরমাণু গঠন চ্যাপ্টারে বলেছিলাম না, যে কোনো একটা কক্ষপথে কতগুলো, কত সংখ্যক উপাদান থাকতে পারে, তার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n, নাকি সরি ওটা ছিল 2n², ওটা ছিল 2n²। কত নাম্বার কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। আর এখানে আমরা শিখবো কোন একটা সেটের কতগুলো উপসেট থাকতে পারবে। তো মূল সেটের উপাদান যদি হয় n সংখ্যক, তাহলে উপসেটের উপাদান থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। যেমন মনে করেন এখানে 9টা উপাদান ছিল বি সেট, বি সেটের 9টা উপাদান। তাহলে কেউ বলতে পারবেন যে বি সেটকে দিয়ে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট উপসেট যদি বানাই, তাহলে কয়টা উপসেট হইতে পারে? স্যার 512। হ্যাঁ, 512, 2 টু দি পাওয়ার 9। যেহেতু 9টা আছে, সুতরাং 2 টু দি পাওয়ার 9। এখন কেউ বলতে পারেন, এটা বিসিএস পরীক্ষা আসতে পারে, ভাববেন স্যার 2 টু দি পাওয়ার 9 ক্যালকুলেটর না নিষেধ, 2 টু দি পাওয়ার 9 এর মান কেমনে বের করবো? 2 এর পাওয়ার গুলো আপনারা শিখে রাখেন, এটা বিপিএসসি চায়। কারণ আমরা আইসিটি পড়ার সময় 2 টু দি পাওয়ার 10 মানে 1 GB, 1024। 2 টু দি পাওয়ার 9 মানে 512, 2 টু দি পাওয়ার 8 মানে 256, 2 টু দি পাওয়ার 7 মানে 128। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম। এখন যদি বলে 3টা উপাদান বিশিষ্ট সেটের কয়টা উপসেট থাকতে পারে, তাহলে আনসার কি? 2 টু দি পাওয়ার 3, মান হচ্ছে 8। আচ্ছা, উপসেট গুলো কেমনে বের করে এটা একটু শেখা দরকার আমাদের। কিভাবে করা যায়, উপসেট গুলার মান কিভাবে বের করা হয়? ধরেন বললো 3 উপাদান বিশিষ্ট একটা সেট, নাম দিলাম আমি সাপোজ এ, এ বি সি, এই 3টা উপাদান বিশিষ্ট একটা সেট। এর উপসেট গুলো কিভাবে বের করব? প্রথমে আমরা একটা করে উপাদান নিব, যেহেতু মোট আছে কি 3টা উপাদান আছে না, তাহলে প্রথমে একটা করে নিব, পরে 2টা করে নিব, পরে 3টা করে নিব, পরে 0টা করে নিব, শেষ। তাহলে একটা করে যদি উপাদান নেই, তাহলে আমরা কি কি পাই? এ একটা উপাদান নিলাম, একটা সেট, একটা সাবসেট। বি একটা সাবসেট, সি একটা সাবসেট, শেষ। এবার 2টা করে নেই, এ বি একটা সাবসেট, বি সি একটা সাবসেট, সি সি এ একটা সাবসেট, শেষ। এবার 3টা করে নিব, এ বি সি, শেষ। এর বেশি আর নেওয়ার সুযোগ নাই, কম নেওয়ার সুযোগ আছে, একটা ফাঁকা সেট আছে। তাহলে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে কিনা? হ্যাঁ, 8টি। মিলছে? মিলবে, মিলতে বাধ্য। ওকে, আমরা এগিয়ে যাই। নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? এটা 48তম বিসিএস, এত সহজ অঙ্ক আসছে, দিস ইজ আনবিলিভেবল। আমরা 45 পর্যন্ত 46 পর্যন্ত সহজ পাইছি, 47 থেকে অঙ্ক, অঙ্ক না, বিসিএস কোশ্চেন হওয়া শুরু করেছে মহা কঠিন। তার মধ্যে একটা দুইটা কোশ্চেন স্লিপ করে সহজ চলে আসে, যেমন এই যে এটা একটা। নিচের কোনটা যে কোনো সেটের উপসেট? ফাঁকা সেট হচ্ছে পৃথিবীর সকল সেটের উপসেট। ফাঁকা সেটের প্রতীক কি? ক নাম্বার? আর বাকি যেগুলা খ, গ,
হ, এগুলো সব ভুল। এই যে আরিফ ক্লাসের শুরুতে জিজ্ঞেস করেছিলেন যে স্যার আমরা তো ক্লাসে শিখছিলাম ছোটবেলায়, স্যার আর শিখেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাই, তাহলে তো গ নম্বরও আনসার। তাহলে ক নম্বরও সঠিক আনসার, গ নম্বরও সঠিক আনসার, এটা কি সম্ভব? দুইটা সঠিক আনসার? নো, গ নম্বর আনসার না, অনলি ক নম্বর আনসার। পাওয়ার সেট, পাওয়ার সেট হচ্ছে সাবসেটের সাথে রিলেটেড একটা সেট, মানে একটা সেটের সবগুলো সাবসেট দিয়ে গঠিত সেটকে ওই সেটের পাওয়ার সেট বলে। কেমন? যেমন দেখেন, আমি এই যে একটু আগে একটা সবগুলো উপসেট লিখে ফেলছি না, লিখছি কিনা? এখন আমি যদি এখানে এটাকে একটা বড় একটা সেকেন্ড ব্র্যাকেট আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, দিয়ে লিখতাম যে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এইটার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 8টা উপাদান, তাহলে এই যে বড় নীল সেটটা এটাই হয়তো পাওয়ার সেট অফ হোয়াট, ধরেন এই সেটটার নাম দিছিলাম আমরা কি এ সেট, ঠিক আছে? এই এবিসিডি সেটটা তার নাম ছিল এ সেট, তাহলে পাওয়ার সেট অফ এ হচ্ছে এই বড় সেটটা। পাওয়ার সেট অফ এ কে আমরা পি এ দ্বারা প্রকাশ করি, তাহলে পি এ সমান সমান এটা আমরা বলতে পারতাম যে পাওয়ার
স্টেপ করে রাখতাম। আপনি ইয়ে করেছিলেন না, হ্যাঁ হ্যাঁ পজ হ্যাঁ করে রাখছিলেন তাই না? থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ ইউ, হ্যাঁ হ্যাঁ পজ। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, ভালো হয়েছে। আমরা আগে জায়গায় চলে যাই। আমার যে নেটে হঠাৎ করে একটু বাফারিং হয়েছিল, ভেরি ব্যাড লাক, সরি। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা পাওয়ার সেটটা শিখলাম, মানে একটা সেটের সাবসেট গুলোকে আবার আরেকটা বড় ব্র্যাকেট দিয়ে প্রকাশ করাকে পাওয়ার সেট বলে। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করি। এই যে 1 2 3 উদাহরণ অলরেডি আমি এবিসি দিয়ে দিয়ে দিয়েছি, নতুন করে আর দিলাম না, আমি সরাসরি অঙ্কে চলে যাই। একটা অঙ্ক 38তম বিসিএস আসছে, বলছে এ সেটের মান হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ফিবোনাক্কি নাম্বার। ফিবোনাক্কি, ডাবল সি এর উচ্চারণ ক, ক এর মতো, সি এর মতো না, চ এর মতো না, ক এর মতো। ফিবোনাক্কি নাম্বার কি জিনিস? ফিবোনাক্কি নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা, এমন একটা ধারা। ফিবোনাক্কি ধারা, ফিবোনাক্কি ধারা হচ্ছে এমন একটা ধারা যে ধারার যে কোনো একটা উপাদান হচ্ছে তার আগের দুইটা পদের মানের যোগফলের সমান, শুধু প্রথম দুইটা পদ ছাড়া। কারণ আগের দুইটা পদ পাইতে গেলে তো আগে দুইটা পদ থাকতে হবে, থার্ড পদ থেকে যোগ করে করে এই পদটা খুঁজে পাওয়া গেছে। যেমন মনে করেন আমি যদি লিখি প্রথম দুইটা পদ হচ্ছে 0 আর 1, এটা ইচ্ছামূলক ভাবে নেওয়া হয়েছে প্রথম দুইটা সংখ্যা, কিন্তু এরপর থেকে এই দুইটার যোগফল শুরু হয়েছে। 0 আর 1 এর যোগফল কত? 1। 1 আর 1 এর যোগফল কত? 2। 1 আর 2 এর যোগফল কত? 3। 2 আর 3 এর যোগফল কত? 5। 3 আর 5 এর যোগফল কত? 8। এভাবে 11, সরি, 8 5 13, 13, 21, 34, এভাবে চলতে থাকবে আনলিমিটেড পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে 0 1 2 3 5 8 13 21 34, এগুলো হচ্ছে ফিবোনাক্কি নাম্বার, আমরা চিনলাম। এখন বলেছে ফিবোনাক্কি নাম্বার হইতে হবে এবং এমন একটা সংখ্যা, ফিবোনাক্কি নাম্বারের মধ্যে এমন একটা নাম্বার আমি নিব যার স্কোয়ার করলে 64-র চেয়ে ছোট হয়। তাহলে বলেন তো আমরা কত পর্যন্ত নিব, 0 থেকে সর্বোচ্চ কত পর্যন্ত আমরা নিব, কেউ একজন বলেন। স্যার 7 পর্যন্ত নেওয়া যেত। এখানে তো আছে 5। 7 তো নাই, 5 5 আছে। পর্যন্ত, 5 পর্যন্ত নেওয়া যাবে। সবাই কি একমত? 8 নেওয়া যাবে না, কারণ 8-এর চেয়ে ছোট হয়েছে, ছোট বলছে, ছোট। যদি ইকুয়াল চিহ্নটা থাকতো, গ্রেটার দেন ইকুয়াল থাকতো, তাহলে আমরা 8 নিতে পারতাম। ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, ইকুয়াল চিহ্নটা নাই, এই জন্য শুধু লেস দেন আছে বলে আমরা 5 নিয়েছি। তাহলে উপাদান কয়টা বলেন তো? এখানে একটা কনফিউশন আছে, দেখেন 0 1 1, এখানে 3টা হইলো, আবার 2 3 5 আরো 3টা হইলো, মোট 6টা উপাদান। এই পর্যন্ত মোট 6টা উপাদান আছে। কিন্তু আমরা যখন সেট বানাবো, সেটের একটা প্রধান থিওরি হচ্ছে কি জানেন? সেটের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটের ভিতরে কখনো রিপিটেশন হইতে পারবে না। তাহলে এই যে দুইটা 1 আছে, এই দুইটা মিলে একটা 1 লিখবো আমরা। তাহলে কি কি উপাদান থাকবে? 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, এই 5টা উপাদান থাকবে। কথা বুঝতে পেরেছেন? ফিবোনাক্কি সিরিজে 1 2বার থাকলেও আমাদের নির্ণয় অঙ্কের আনসারে 1 থাকবে একবার। কারণ আমাকে খুঁজে বের করতে, সেটের প্রধান উদ্দেশ্য হচ্ছে আলাদা আলাদা কি কি উপাদান আছে খুঁজে বের করা। তাহলে 5টা উপাদান যদি থাকে, তাহলে তার পাওয়ার সেটের উপাদান কয়টা থাকবে বলেন তো? ওই যে শিখাইছিলাম 2 টু দি পাওয়ার 32 টু 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 দি দি পাওয়ার পাওয়ার 5 এর মান 5 32। 32। 32 আনসার। কার কোনো প্রশ্ন আছে? নাই। ওকে, আমরা পরের অঙ্কটাতে যাই। বলেছে এ হচ্ছে এমন একটা উপাদান সেট যার উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা এবং তার মান সর্বোচ্চ 5 হইতে পারবে।
5 অথবা তার চেয়ে ছোট। তাহলে মৌলিক সংখ্যার সেট গুলা কি কি আমরা শিখে ফেলি তো। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 49, না 7, 53, 57, 59, 47 নয়, এরকম আরো আছে। 59। 59, 57 কি ভাগ যায়? জি 3 স্যার, দিয়ে ভাগ 3 যায় 19। 57। আচ্ছা, তো আমরা শিখে নিন এখন অন্য চ্যাপ্টার সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারে আমরা 100 পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যা চেনাবো, শেখাবো, ঠিক আছে। তো আপাতত আমার দরকার হচ্ছে 5 এর নিচ পর্যন্ত। 5 এর নিচ পর্যন্ত কয়টা আছে? 5 সহ 5 পর্যন্ত কয়টা আছে? তিনটা। তিনটা আছে, তিনটা। তাইলে আনসার হবে কি 2 to the power 3, মানে 8। কারো কোনো প্রশ্ন? না থাকলে আমরা নতুন টপিকে চলে যাই। বলেছে দুইটা সেটের অন্তর, অন্তর মানে হৃদয় না, অন্তর মানে বিয়োগফল বের করতে বলেছে। এ এবং বি যদি দুইটা সেট হয়ে থাকে, তাহলে এমন একটা সেট বানাবো এ থেকে বি কে বিয়োগ করব। আচ্ছা, এ থেকে বি এর বিয়োগটা, এই ব্যাখ্যাটা আমি পরে বলতেছি, এই লাইনটার মিনিংটা পরে বলতেছি, আগে একটু নিচে শিখি, দেখি বিয়োগটা কিভাবে করা হয়। যেমন এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, বি এর উপাদান 2, 4, 6। এখন বি এর যে উপাদান গুলা এই 2 আর 4 দেখেন এর ভিতরে আছে, সেগুলোকে আমরা ফেলে দিব। 2 কে আর 4 কে ফেলে দেওয়ার পরে বাকি যে থাকবে 1, 3, 5, সেটাই হচ্ছে আমার আনসার। 1, 3, 5 হচ্ছে আমার আনসার। কেউ যদি প্রশ্ন করেন স্যার বি এর মধ্যে যে বাড়তি একটা 6 ছিল এটা বিয়োগ করবো না, না। বি এর মধ্যে শুধু 6 না, বি এর ভিতরে আর 1 কোটি উপাদান যদি লুকায়িত থাকতো, তাতে আমার কিছু আসতে চাইতো না। আমাকে খুঁজে বের করতে হতো এ আর বি এর মধ্যে কমন আছে কোনগুলা। যেগুলা বি এর মধ্যে আছে সেগুলাকে আমি বাদ দিয়ে দিয়ে ফেলে দিব। তাহলে আমি পেয়ে যাব শুধুমাত্র এর মধ্যে কোন উপাদানগুলো আছে, বি এর মধ্যে নাই সে উপাদানগুলো। এই কথাটাকে এখানে বলা হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স এপসিলন এ, মানে এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নাই, এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে বিয়োগ। বি এর মধ্যে নাই কিন্তু এর মধ্যে আছে, সেটা হচ্ছে 1, 3, 5। খেয়াল করেন, 1, 3, 5 এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নাই। এই জন্য এটাকে এই প্রকাশটা এরকম হয়েছে, মাইনাসের প্রকাশটা এরকম হবে। আচ্ছা, আবার যদি বলতো বি মাইনাস এর মানটা কত হবে, তাহলে বি এর উপাদানগুলো আগে লিখবো, পরে মাইনাস করবো এর উপাদানগুলো। তো যে উপাদানগুলো কমন পড়ে যায় সেগুলোকে ফেলে দিব। তাহলে এখানে 2 আর 4, 2 কমন পড়ছে, তাহলে 2 ফেলে দিলাম। 4 কমন পড়ছে, তাহলে 4 ফেলে দিলাম। তাহলে কি টিকে থাকলো? অনলি 6 টিকে থাকলো। তাহলে 6 হচ্ছে আমার নির্ণয় আনসার। বিয়োগ করার সিস্টেমটা বুঝি নাই এমন কি কেউ আছেন? সবাই বুঝেছি। 49তম বিসিএস, রিসেন্ট বিসিএস, এত সহজ অঙ্ক আসলো, n-m। এখানে স্টুডেন্টরা যে ভুলটা করে কি জানেন? স্টুডেন্টরা m-n করে ফেলে। যখনই m-n করে, এম থেকে 1, 2 বাদ দিয়ে শুধু এ বা বি টিকে থাকে, সেই এ বি কে আনসার দাগায় ফেলে ছাত্ররা তাড়াহুড়া করে। কিন্তু খেয়াল করে না যে যদিও এম এর মানটা আগে দেওয়া, কিন্তু বিয়োগের ক্ষেত্রে m-n লিখে নাই, n-m লিখছে। তাহলে এন এর যে উপাদান গুলা এম এর সাথে কমন, সেগুলা বাদ দিয়ে দিলে বা হবে আনসার। তাহলে এন এর মধ্যে আছে 1, 2, এখন এই 1, 2 তে এম এর মধ্যেও আছে। এম তো আমি বিয়োগই করবো, মানে 1, 2 তে আমি ফেলেই দিব। তাহলে এন থেকে যদি আমরা 1, 2 ফেলে দেই, তাহলে তো কিছু থাকে না, ফাঁকা সেট আনসার। ক নম্বর আনসার? কারো কোনো প্রশ্ন আছে 1 নম্বর অঙ্কটা সম্পর্কে? নাই। ওকে, আমরা 2 নম্বর অঙ্কটাতে যাই। বলেছে পি সাজ দ্যাট পি হবে এক্স এর গুণনীয়ক সমূহ। গুণনীয়ক যিনি কাকে বলে? যাদেরকে গুণিতক হচ্ছে
বড় সংখ্যা ওই সংখ্যা থেকে আরো বড় সংখ্যা যেগুলাকে ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, আর গুণনীয়ক হচ্ছে ছোট ছোট সংখ্যা যেগুলা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যায়। যেমন 12 এর গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলা দিয়ে 12কে ভাগ যায়। তাহলে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, আর কিছু দিয়ে যায় না। হ্যাঁ, 12 দিয়েও যায়, 12 সহ যায়। গুণনীয়ক এবং গুণিতক বের করতে গেলে আপনারা সবসময় মনে রাখবেন যে ওই সংখ্যাটা সহ নিতে হয়, ওই সংখ্যাটাকে বাদ দেওয়া যায় না। ওই সংখ্যাটাকে সহ যে সংখ্যাগুলো ভাগ যায় সেটাকে আমার লিখতে হয়, ঠিক আছে? তাহলে এখন 12 এর গুণনীয়ক কে কে আমাকে চিনতে হবে। 12 এর গুণনীয়ক গুলা হচ্ছে, লিখে ফেলি, 1, 2, 3, 4, 6, 12। এটা হচ্ছে কি? পি। হচ্ছে পি, মনে রাখলাম আমরা। পি থেকে বিয়োগ করবো আমরা কিউ, বিয়োগ করবো আমরা কিউ, বিয়োগ করবো কিউর মানগুলা কি কি? কিউ কে 3 এর গুণিতক যেন সর্বোচ্চ 12, 12 সহ, ইকুয়াল চিহ্ন আছে মানে 12 সহ। তাহলে 3 এর গুণিতক 3 সহ, 3 এর চেয়ে বড় সংখ্যাগুলো, 3 এর নামতা আর কি, গুণিতক মানে নামতা, গুণিতক মানে নামতা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। ছোটবেলায় আপনারা মিনা কার্টুনে দেখেছেন, তিনটা ব্যাঙ লাফ দিয়ে এক পদ্ম পাতা থেকে আরেক পদ্ম পাতায় যায়, তখন মিনা বলে 3 দুগুণে 6। এরা ক্লাসে শিখে আসে, স্কুলে শিখে আসে 3 দুগুণে 6, এরপরে খালি তারা খালি 6ই দেখে সারাদিন। সারাদিন খালি 6ই দেখে, জোড়ায় জোড়ায় তিনটা তিনটা করে। 3 জোড়া ব্যাঙ দেখলাম হচ্ছে, এরকম 3 জোড়া মুরগি দেখে, খালি 3 দুগুণে 6 দেখে। আচ্ছা, 3 দুগুণে 3 তিরিকে 9, 3 চারে 12। আর কিছু কি আছে নেওয়ার সুযোগ আছে? 3 5 15 নেওয়ার সুযোগ নাই। এখন যেগুলা পাবো সেগুলোকে মেরে ফেলবো। 12 পাইছি, 12 পাইছি, 12 মেরে ফেললাম। 9 নাই, 6, 6 পাইছি, 6 মেরে ফেললাম। 3 আছে, 3 মেরে ফেললাম। তাহলে পি মাইনাস কিউ এর মান কি কি থাকলো বলেন তো? 1 2 4। কেউ একজন বলুন। 1, 2, 4। ক নাম্বার আনসার? এনি কোশ্চেন? নো কোশ্চেন। ওকে, আমরা এগিয়ে যাই। পূরক সেট, পূরক সেটের সার্বিক সেট ইউ এর একটা উপসেট এ হলে ইউ এর সাপেক্ষে এ এর পূরক সেট হচ্ছে ইউ মাইনাস এ। মানে এর বিপরীত গুলা, এ নাই এমন সেট গুলাকেই এর পূরক সেট বলে, কমপ্লিমেন্টারি সেট বলে। মানে এ না থাকলে যা হয়, আমরা গতকালকে আলোর থিওরি ক্লাসে কমপ্লিমেন্টারি কালার থিওরি পড়াইছি না? সাপোজ দুইটা রং মিলে যখন নতুন একটা রং হয়, তখন একটা রংকে আরেকটা রঙের পূরক সেট বলা হয়। সেটা সরাই ফেললে আরেক রং হয়। যে সন্ধ্যাবেলা চাঁদকে হলুদ দেখায় কেন? রাতের বেলা চাঁদকে হলুদ দেখায় কেন? হলুদ আর নীল মিলে সাদা। আর আমি রাত্রেবেলা যখন নীল রংটা সরাই ফেলবো, বায়ুমণ্ডলের নীল রং, নীল আকাশ চলে গেছে, এই জন্য আকাশ রাত্রে চাঁদকে হলুদ দেখা যাচ্ছে। কিন্তু বিকালবেলা চাঁদকে সাদা দেখা যায়, কারণ কি? নীল আর হলুদ মিলে সাদা হয়। তার মানে সাদা রং থেকে যখন আমি নীল রংটা সরাই ফেললাম, তখন তখন আমি নীল হলুদটা পাইলাম, রাত্রেবেলা চাঁদকে হলুদ পেলাম, হলুদ আব পাইলাম। তার মানে নীল আর হলুদ কমপ্লিমেন্টারি কালার। ঠিক একই রকম সেটের ক্ষেত্রে, যে যে সেটটা যেটা উপাদানে থাকবে সেটা না থাকা যে সেটটা হবে সেটাকে পূরক সেট বলা হবে। ধরেন ইউ হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেটের মধ্যে আছে আমার 1 2 3 4 5 সবগুলা, আর এ হচ্ছে 1 3 5। এখন আমি যদি এ এর পূরক সেট বানাইতে চাই, তাহলে এই 1 3 5 কে আমি মেরে ফেলবো, নিজেকেই মেরে ফেলবো, নিজেকে নিজেই মেরে ফেলেছি। আচ্ছা, মেরে ফেললে যা থাকবে সেটা হচ্ছে কি? এর পূরক সেট। এবং এই পূরক সেট লেখার স্টাইল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ প্রাইম, এখানে যেটা লেখা হচ্ছে সেটা এ প্রাইম, ঠিক আছে? এই যে প্রাইম চিহ্ন, এটা এরকম লেখা যায়, এরকম থাকতে পারে। আবার অনেক সময় এটা এরকম থাকতে পারে, এ সি, এ টু দি পাওয়ার সি, সি ফর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি পূরক সেট। তাহলে এখন এই সার্বিক সেট ছিল ইউ, ইউ থেকে যদি 1 3 5 আমরা মেরে ফেলি, 1 মেরে ফেললাম, 3 মেরে ফেললাম,
5 মেরে ফেললাম, তাহলে 2 আর 4 বেঁচে থাকবে। তাহলে 2 আর 4 হচ্ছে এসিড এর কমপ্লিমেন্টারি সেট, পরিপূরক সেট। কে বুঝেন নাই? আপনারা কি সবাই সবকিছু বুঝতেছেন নাকি আমি হারাই গেছি, বুঝছি না, কোনো খারাপ শব্দ নাই? কেউ জন কথা বলেন স্যার তো, বুঝেছি স্যার। বুঝতেছেন কিনা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, ওকে, না বুঝছি জানা। তারপর সংযোগ সেট, ইউনিয়ন। এতক্ষণ আমরা পড়েছি বিয়োগ, এখন আমরা বলবো যোগ। যোগ বলতে ডাইরেক্ট যোগ না, সংখ্যাতাত্ত্বিক যোগ না, এখানে যোগের কিন্তু কিছু ধারণা আছে, স্পেশালিটি আছে। যোগকে প্রকাশ করা হয় বড় হাতের একটা বড় একটা ইউ দিয়ে, ইউর মতো। আসলে এটা ইউ না, এটা একটা চিহ্ন, সংকেত, দেখতে অনেকটা ইউর মতো অথবা কাপের মতো। আমরা এই জন্য এটাকে কাপ বলি। ইউনিয়ন সেটকে আমরা কাপ বলি। এ কাপ বি এভাবে উচ্চারণ করি। আর যারা স্মার্ট, যারা মনে রাখতে পারবেন, তারা বলবেন এ ইউনিয়ন বি। ঠিক আছে, হচ্ছে উভয় সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত একটা set, সবগুলো উপাদান নিয়ে। কিন্তু সবগুলা সেটের ক্ষেত্রে আবার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে সবগুলো উপাদানকে রিপিট করা যাবে না। যেমন একটা উদাহরণ দেই, এ সেট উপাদান হচ্ছে 1 2 3, বি এর হচ্ছে 2 4 6। এখন দুইটাকে যদি সংযোগ করলে দেখেন কি আসবে, 1 2 3 আসবে, আবার 2 4 6 আসবে। তাহলে এই 2 কি দুইবার আসলো না? হ্যাঁ, 2 দুইবার আসার কথা। কিন্তু সেটের মৌলিক ধর্ম হচ্ছে সেটের ভিতরে কোনো উপাদান রিপিটেশন হতে পারবে না। এজন্য আমরা 2 কে বাদ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে সংযোগ সেটের মানটা আমরা নরমালি হইতে পারতো, দেখেন আমরা যদি বলতাম যে এ ইউনিয়ন বি সমান সমান এ প্লাস বি, এটা আমরা লিখতে পারতাম, সংযোগ সেট যোগের চিহ্নটা দিতে পারতাম। দিতে পারলাম না কেন বলেন তো? এই যে একটা বাড়তি 2 ছিল, এই কোন 2 যে কমন পড়া 2, এই 2টা কি বলেন তো? এই 2টা দুইটা সেটের মধ্যে কমন পড়ছে না? এ এবং বি উভয় সেটের মধ্যে আছে না? এই কমন পড়া সেটটাকে ইউনিয়ন বলা হয়, ইন্টারসেকশন বলা হয়। এই চিহ্নটা হচ্ছে এরকম, উল্টা ইউ। এই 2টাকে যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু আমরা প্রকৃত পক্ষে এই ইউনিয়ন বিটা পেয়ে যাই। তাহলে এ প্লাস বি হচ্ছে সবগুলো সেট মিলানো 6টা উপাদান, দুই দুই হচ্ছে রিপিট হয়েছে 2 বার। এটার থেকে যদি আমরা বাদ দিয়ে দেই এই 2টা, একটা 2 বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা সত্যিকারের এই ইউনিয়ন বি পেয়ে যাই। তাহলে এটা বাদ দিয়ে দেই, এই ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে দেই, তাহলে তো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন একটু পরে এই সূত্রটা আমরা শিখবো, এই ইউনিয়ন বি সমান সমান এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তখনই আপনাদের মনে প্রশ্ন জাগবে, স্যার এই কথা কেন বললেন, এটা কি কেমন জুড়ে দিলেন, কোথেকে পাইলেন এগুলা? হ্যাঁ, এই সূত্রটা প্রতিপাদন সহ শিখে ফেললাম। এ ইউনিয়ন বি সমান সমান এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এই সূত্রের প্রতিপাদনটা হচ্ছে বা ব্যাখ্যাটা হচ্ছে এইটা, রিপিটেশন গুলোকে বাদ দেওয়া হয় এই জন্য, আর কিছুই না। এবার দেখি আমরা ছেদ সেট। ছেদ সেট কি? এই মাত্র যেটা বললাম, এই যে 2টা ছিল না এখানে 2, এই যে 2টা যে এটা ইন্টারসেকশন বি, এটাকেই ছেদ সেট বলা হচ্ছে। ছেদ ইংরেজি ইন্টারসেকশন, ঠিক আছে? ইংলিশে লিখে দিল না কেন? লিখে দেই, ইন্টারসেকশন। ছেদ হচ্ছে ইন্টারসেকশন, নামটা মনে রেখেন। বুড়া হয়ে যাচ্ছি বুঝছেন, বয়স হয়ে যাচ্ছে। আগে সময় ছিল যখন সারাদিন অফিস করে এসে ব্যাডমিন্টন খেলে এসে ক্লাস নিতে পারতাম। আর এখন ট্রেনিং করতেছি, ব্যাডমিন্টন খেলার মতো তো পরিশ্রম করি নাই, তারপরও ঘুমে ধরতেছি। মানে আগে রাত 12টা 1টা পর্যন্ত ক্লাস কোথায় থাকতে পারতাম সারাদিন পরিশ্রম করার পরে।
কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে, এটা বয়সের কারণে নাকি আমি বুঝতেছি না। এই ট্রেনিংটাতে এসে আমার একটু আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে, করার নাই। ক্লাস মিস দেওয়া যাবে না। এখন যদি ক্লাস মিস দেই তাহলে কি হবে জানেন আপনাদের? ফাইনাল পরীক্ষার শেষ দিকে নভেম্বর ডিসেম্বরে যখন চাপ পড়ে যাবে, আগস্ট মাস প্রায় শেষ চলে যাচ্ছে, ক্লাস হয়েছে 50টা, আরো 80টার মতো ক্লাস বাকি। তো ক্লাস মিস দেওয়া যাবে না, এবং সামনে আর কোনো মিস দেওয়ার কোনো সুযোগও নাই, কারণ আহ, ঈদ টিদ বা এরকম পূজা পার্বণ এরকম আর কোনো কিছু নাই সামনে। এখন একটানা ক্লাস চলবে, ইনশাল্লাহ আমরা কোনো গ্যাপ। আর কোনো টিচার যদি নাও থাকে, আমি আপনাদের সাথে আছি, এটা মনে রাখবেন। কোনো টিচার যদি কোনো কারণে, যেমন দেখেন ইংলিশ টিচার মাঝখানে ছিল না, খালিদ স্যার হঠাৎ করে রিজাইন দিয়েছে, আমরা তুষার স্যারকে পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি ক্লাস চালিয়ে নিয়ে গেছি, ক্লাস থেমে থাকবে না ইনশাল্লাহ। যদিও আমি সব সাবজেক্টের স্কিল না, এক্সপার্ট না, কিন্তু আপনাদেরকে আমি নিরাশ করবো না। আপনাদের কোর্স সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ। আমি যেটা একবার প্রতিজ্ঞা করি, আমি এটা রাখার চেষ্টা করি। যদি আমি অসুস্থ না হয়ে যাই বা বড় কোনো হ্যাজার্ড চলে না আসে, আপনাদের কোনো ক্ষতি আমি হতে দিব না। যত কষ্টই হোক, আমি শেষ থেকে ছাড়বো, নভেম্বর মাস পর্যন্ত, ডিসেম্বর। সার্কুলার কি মাসে হইতে পারে আপনার ধারণা আছে কিছু, শুনেছেন কিছু? মাঝখানে 51তম বিসিএস স্পেশাল হবে এরকম একটা কথা শুনছিলাম ডাক্তারদের জন্য। এখন আর কোনো কথাবার্তা শুনি না। এখন শুনছি এটা নাকি, ওটাও নাকি নভেম্বরে হবে। ওটা যদি নভেম্বরে হয়, তাহলে জানুয়ারি বিসিএস ডিসেম্বরে সার্কুলার হইতে পারে, সেক্ষেত্রে পরীক্ষা তো ফেব্রুয়ারিতে হইতে পারে। পরের আমরা ফেব্রুয়ারি জানুয়ারি চিন্তা না করি, আমরা আর্লিয়েস্ট টাইম করি, ডিসেম্বরে যদি পরীক্ষা হয়ে যায়, আমরা যেন ডিসেম্বরের মধ্যে কোর্সটা শেষ করতে পারি, এই টার্গেট নিয়ে আনতে হবে। আচ্ছা, এ ইন্টারসেকশন বি এর মানে হচ্ছে এক্স সাচ দ্যাট এ, মানে এক্স, সরি এক্স এলিমেন্ট এ, মানে এক্স এর উপাদান থাকতে হবে, এবং এই এবং শব্দটা খুব ইম্পর্টেন্ট, এবং এক্স বি এর এলিমেন্ট হইতে হবে। মানে এক্স এমন একটা সংখ্যা হইতে হবে যা এর মধ্যেও আছে, আবার বি এর মধ্যেও আছে, কমন উপাদান দুইটার উভয়ের মধ্যে আছে, সেটাকেই এ ইন্টারসেকশন বি বলা হয়। তো এই ইউটাকে, উল্টা ইউটাকে অনেকটা ক্যাপের সঙ্গে, টুপির সঙ্গে তুলনা করা হচ্ছে, ক্যাপ। আর আগেরটাকে অনেকটা কাপের সঙ্গে তুলনা করা হচ্ছে, নাম মনে রাখবেন। আচ্ছা, মনে রাখবেন কিভাবে যে কোনটা কাপ কোনটা ক্যাপ? আপনি সবই জানেন, অঙ্ক পারে, অঙ্ক পড়েন, নামও জানেন, কিন্তু পরীক্ষার হলে কোনটা যে কাপ কোনটা যে ক্যাপ, চিহ্নের নামটা যে কি ভুলে গেছেন। এখন আপনি কি শুধু কমন গুলো নেবেন নাকি সবগুলো নেবেন, কনফিউজ হয়ে গেছেন। তখন মনে রাখবেন স্যার একটা ক্লু দিছিল, কথা বলছিল, সেটা হচ্ছে এই যে এটাকে যদি একটা ক্যাপ হয়ে থাকে বা একটা বাটি হয়ে থাকে, উল্টানো বাটি, এটাতে উপাদান বেশি ধরবে, পানি বেশি ধরবে, নাকি এই যে ইউর মতো একদম বাটির মতো বা কাপের মতো, এটাতে পানি বেশি ধরবে? অবশ্যই এটাতে বেশি ধরবে, ইউর মতো যেটা সোজা ইউ যেটা, এটাতে বেশি ধরবে। আর উল্টা ইউতে রাখলে কি উপাদান পড়ে যাবে, উপাদান কম ধরবে। তাহলে মনে রাখবেন ছেদ সেটে হচ্ছে অনলি কমন গুলো নেওয়া হয়। ছেদ সেটের উপাদান সারা জীবনই সংযোগ সেটের চেয়ে, মানে ইউনিয়নের চেয়ে, কাপের চেয়ে সারা জীবনই গ্যাপের পরিমাণ কম থাকে। এর কোনো ব্যতিক্রম হয় না। একমাত্র ব্যতিক্রম হয় যে এই ইউনিয়ন বি আর এই ইন্টারসেকশন বি সমান হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, যদি এ আর বি একই উপাদান, একই সেট হয়ে থাকে, তাহলে একমাত্র সম্ভব। তা না হলে পৃথিবীর আলাদা দুইটা সেটের কোনোভাবেই, আলাদা দুইটা সেটের ক্ষেত্রে এ ইন্টারসেকশনের মান, মানে এ ক্যাপের মান কখনোই কাপের চেয়ে বেশি হইতে পারে না। Okay? দেখেন তো এই এই যে এ সেটটা এবং এই বি সেটটা কি কি কমন আছে? 2 আর 4 কমন আছে। এই জন্য এই ইউনিয়ন বি এর মান, সরি এই ইন্টারসেকশন বি এর মান কি হবে? অনলি 2 আর 4 হবে। আর কোনো প্রশ্ন আছে? থাকলে আগাই। না স্যার। প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা, সার্বিক সেট হচ্ছে এটা, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। বলছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম বের করতে হবে। তাহলে কি করতে হবে? আগে আমাকে বের করে নিতে হবে এ প্রাইমটা এবং বি প্রাইমটা আলাদা হবে, তারপরে গিয়ে আমি দুইটাকে ইউনিয়ন করে ফেলবো, তাই না?
তাহলে এ প্রাইমটা বের করার জন্য আগে বিয়োগ দেই। এ প্রাইম কিভাবে বের করি? ইউ থেকে এ বিয়োগ দেয়। তাহলে এ বিয়োগ যদি দেই, এর মান 124, বিয়োগ দিলে কি থাকবে? 35 থাকবে। এটা হলো এ প্রাইম, আমরা মনে রাখলাম। বি প্রাইম কিভাবে বের করে? ইউ থেকে বিটাকে বাদ দেয়, থাকলো আমার 13। 13 হচ্ছে বি প্রাইম। কারণ আমার চাইছে কি? ইউনিয়ন চাইছে, এ প্রাইম বি প্রাইমের ইউনিয়ন চাইছে। সবগুলো অবদান নিতে হয়, তো সবগুলো অবদান নিলাম। এ প্রাইম হচ্ছে 35, 35 এবং 13, এই দুইটার এই সবগুলো অবদান সংযোগ সেট কি হইতে পারে? কেউ একজন বলেন তো। সবগুলো নিব, ওয়ানও নিব, sorry, এই যে ওয়ান নিব হচ্ছে বি থেকে, বি প্রাইম থেকে দিলাম ওয়ান, আবার থ্রি নিলাম, আবার এই ফাইভটাকেও নিলাম, 135। বুঝেন না এমন কেউ আছেন? স্যার এই বুঝতে এ পারছি। প্রাইম 35 আর বি প্রাইম মানে 13, এই দুইটাকে জোড়া দিয়ে আমরা 135 খুঁজে পেয়েছি। ওকে, পরের অঙ্কে চলে যাই আমরা। বলেছে সার্বিক সেট ইউ হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে জোড় সেট গুলা। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করতে বলছে। আবার আগের মতো আগে এ প্রাইম বের করে নিতে হবে, নিলাম বের করে। আবার বি প্রাইম বের করব, পরে দুইটাকে কি করব? ইন্টারসেক্ট করাইতে বলছে, ছেদ করাইতে বলছে, মানে অনলি কমন উপাদান গুলো নিতে বলছে। নিলাম কমন উপাদান গুলা, এই দুইটার মধ্যে কমন উপাদান কি আছে? অনলি 5। তাহলে 5ই আনসার, অন্যগুলা দরকার নেই। এগুলো সিপ করে গেলাম, কারণ এগুলো আপনারা পারবেন, বারবার একই অঙ্ক রিপিটেশন হচ্ছে এগুলো। আচ্ছা, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বলছে জোড়া দিতে, সবগুলা নিব। তাহলে বি এর মধ্যে যেহেতু কিছু নাই, তাহলে এ এর সবগুলো উপাদানই হবে নির্ণয় এ ইউনিয়ন বি এর আনসার। এবং এটা সেটের একটা বেসিক থিওরি, কিছু সূত্র আছে সেটের, প্রতিপাদ্য আছে। যেমন এ এর মান এগুলা এবং বি এর মান ফাঁকা সেট হলে এ ইউনিয়ন বি সমান সমান এ এর মান। আবার এ ইন্টারসেকশন বি এর মান হবে ফাঁকা সেট। এরকম কিছু প্রপাগান্ডা থিওরি আছে, আমরা এগুলো শিখবো পরে। প্রপাগান্ডা না, সরি, যিনি বলে এটাকে করলারি থিওরি, করলারি অনুসিদ্ধান্ত, করলার তরকারি, অনুসিদ্ধান্ত আছে। 37তম বিসিএস আসছে, বলছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। বুঝলাম, ধনাত্মক, 0 বাদ দিলাম, -1 বাদ দিলাম, শুধু ধনাত্মক 1 2 3 4 থেকে শুরু হয়েছে। এবং এর মান 25-এর চেয়ে ছোট হইতে হবে। এটা হচ্ছে এ সেটের শর্ত। তাহলে এই শর্ত থেকে আমরা এ সেটের উপাদান কেমন কেমন পাই? 1 2 3 4 পাই না, 5 পাইলাম না কেন? কারণ 5 এর বর্গ 25 হয়ে যায়, কিন্তু আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 25-এর চেয়ে ছোট। আচ্ছা, নিলাম নিলাম এর মান 1 2 3 4 নিলাম। পরে বলছে বি এর মান কি? বি হবে মৌলিক সংখ্যা যার স্কয়ারের মান 25-এর চেয়ে ছোট। তাহলে 25-এর বর্গমূল হচ্ছে 5, 5 নেওয়া যাবে না, 5-এর চেয়ে ছোট গুলো নিতে হবে। 2 3 কে কে 5-এর চেয়ে ছোট? 4 পর্যন্ত, 4 পর্যন্ত। কিন্তু 4 তো নিতে নেওয়া যাচ্ছে না কেন? মৌলিক নয়। মৌলিক সংখ্যা বলছি, এটা শর্ত দিয়ে দিচ্ছে মৌলিক সংখ্যা হইতো। তাহলে মৌলিক সংখ্যা কে কে? 3 মৌলিক সংখ্যা, হ্যাঁ 3 মৌলিক সংখ্যা। 2 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ 2 জি স্যার। মৌলিক সংখ্যা। তাহলে এক্স স্কোয়ারের মান 2 এবং 3 নিতে হবে। এক্স স্কোয়ার মান 2 এবং 3 নিলে বি এর মান আমরা পাবো। এবার সি এর মানটা কিভাবে নিব? সি এর মানটা হচ্ছে 25-এর চেয়ে সমান, 25-এর সমান একদম, গ্রেটার দেন, লেস দেন এমন কিছুই বলে নাই, অনলি সমান সমান বলে দিয়ে ফিক্স করে দিয়েছে। এক্স স্কোয়ারের মান 25 হলে এক্স এর মান 5, +-5। কিন্তু -5টা আমরা নিব না অঙ্কে, কারণ মৌলিক সংখ্যা দেওয়া আছে। তাইলে এক্স এর মান যদি 5 হয়ে থাকে, লিখলাম 5, পেয়ে গেছি 5, তাই না? এক্স এর মান 25, সরি এক্স তো না, এই বি দরকার, এই বি এর মানও পেয়ে গেছি আমরা আগে। এর মান হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, বি এর মান হচ্ছে 2 আর 3, সি এর মান হচ্ছে 5।
এখন বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সি, এই তিনটার মান কত হবে? সবগুলোর মধ্যে কমন থাকতে হবে, সবগুলোতে থাকতে হবে এমন কোনো উপাদান আছে কিনা। 1 2 3 4, এখানে 2 আর 3 কমন আছে, কিন্তু সি নাম্বারে যে 5 আছে, 5 তো অন্য কোথাও নাই। তাহলে সবগুলোর মধ্যেই কমন আছে এমন কোনো উপাদানই নাই, তাহলে আনসার ফাঁকা সেট। তার কোনো প্রশ্ন? নেহি। চলো, যদি এ সেট হয় এটা, বি সেট হয় এটা, তাহলে নিচের কোনটা এ ইন্টারসেকশন বি? কমন করলাম না হোমওয়ার্ক। কমন আছে কি কি? 5 উভয়টাতে আছে, 15 কি দুইটাতে আছে? হ্যাঁ আছে। 20 দুইটাতে আছে? হ্যাঁ আছে। 30 দুইটাতে আছে? না নাই। তাহলে 30 বাতিল, 30 ছাড়া বাকি সবই আছে। ওকে, তাহলে 5 15 20 হচ্ছে আমার নির্ণয় আনসার। হ্যাঁ, ক নাম্বার 5 15 20। আচ্ছা, কি বলছে? পি একটা সেট, এর উপাদান হবে বাস্তব সংখ্যা +1 +2, নেগেটিভ দেওয়া যাবে না। যেন এক্স এর মানটা 2 আর 6 এর মধ্যেই থাকে, কিন্তু 2 কে নেওয়া যাবে না, 2 ছাড়া 6 পর্যন্ত নেওয়া যাবে। তাহলে কি হবে বলেন তো? পি এর মানগুলো কি কি হবে? 2 না নিলে 2 এর চেয়ে বড় কি কি আছে? 3 আছে, 4 আছে, 5 আছে। 6 কিন্তু নিবো, কারণ এখানে ইকুয়াল চিহ্ন আছে। 2 নেই নাই কেন? ইকুয়াল চিহ্ন নাই, এই জন্য 2 নেই নাই। কিন্তু 6 আছে বলে 6 এর মানটা আমরা নিলাম। এর নাম কি? পি সেট, হচ্ছে পি। কিউ সেটটা কোনটা? এক্স এখানেও জোড় সংখ্যা হবে, সরি বাস্তব সংখ্যা হবে, এবং হইতে হবে জোড় সংখ্যা, এবং এর মান সর্বোচ্চ 8, 8 বা তার ছোট জোড় সংখ্যা যেগুলো সেগুলো নিব। 2 কি নিব? সবগুলো শর্ত ম্যাচ করে 2 নিতে। 2 জোড় সংখ্যা, ম্যাচ করছে, করছে। 8 এর চেয়ে ছোট সংখ্যা, ম্যাচ করছে, করছে। সবকিছুই ম্যাচ করছে। তাহলে আমি কি করলাম? নিলাম 2। পরে এক্সাম্পল হিসেবে 8 পর্যন্ত আমরা যাব, 8 পর্যন্ত জোড় সংখ্যা, তাহলে কি নিব? 4। পরে 6। 8 কি নিব না? কি নিব না? ইকুয়াল চিহ্ন আছে, সেজন্য নিলাম, এটাও নিলাম। ফাইন, আমি কিন্তু অলরেডি পি সেট পেয়ে গেছি, পি সেট পেয়ে গেছি। এবার বলছে কিউ সেট নিতে। সরি, পি সেট তো আগেই পেয়েছিলাম, এটা কিউ সেট পাইছি। এখন বলছে পি আর কিউ এর মধ্যে ইন্টারসেক্ট করা যেতে, বিয়ে করা যেতে। কমন সেট কি কি আছে? 3, এই 3 এখানে নাই। 4 এখানে আছে? হ্যাঁ আছে, তাহলে 4 নিলাম। 5 এটাতে নাই। 6 এটাতে আছে? আছে, তাহলে 6 নিলাম। 2 আর 6 নির্ণয় আনসার। তার কোনো প্রশ্ন আছে? হ্যালো বাচ্চারা। আচ্ছা, 7 নাম্বার, 7 থেকে 11 পর্যন্ত রেঞ্জ। আচ্ছা, মৌলিক সংখ্যা। আচ্ছা, এ ইন্টারসেকশন বি, সেম হোমওয়ার্ক, সেম অঙ্ক। এগুলো অ্যাকচুয়ালি হোমওয়ার্কই ছিল। পরে যখন চ্যাপ্টার ডিভাইড করছি, মাঝখানে মাঝখানে থিওরি দিতেছি, তখন মাঝখানে মাঝখানে অঙ্কগুলো নিয়ে এসেছি, হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এ আর বি যে কোনো দুইটা সেট হয়, তাহলে এটা সেটের মৌলিক ধর্ম থেকে আসছে। এ মাইনাস বি ইন্টারসেকশন বি, মান কি হবে? এ থেকে বি বাদ দিলে শুধু এর মানগুলো থাকবে, আবার বি এর সঙ্গে এটাকে ইন্টারসেক্ট করাই দিব, মানে কমন থাকতে হবে। কমন থাকার তো কোনো সুযোগই নাই, সুযোগই নাই, কারণ আমি বি এর যে মানগুলো ছিল এগুলো তো আগে বাদ দিয়ে দিছি এর থেকে, আর বি এর যে মানগুলো সেগুলো শুধু এখানে আছে, তো কমন পড়লো না। কমন যদি না পড়ে তাহলে তো এই এই মান নেওয়া যাবে না, আনসার নাই কোনো। ফাঁকা সেট আর কি, আনসার আছে, এই অঙ্কের আনসার আছে, কিন্তু সেটের ভিতরে কোনো আনসার নাই, মানে কি ফাঁকা সেট, কোনোটাই মিলে না, তাহলে আনসার হবে ফাঁকা সেট। কে বুঝেন নাই? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। যে মাঝখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, যে বি মাইনাস করে দিলে এর ভিতরে যে উপাদানগুলো থাকবে সেখানে বি ছাড়া বাকিগুলোই থাকবে। তো এ মাইনাস বি লেখার মানে হচ্ছে এখানে বি নাই,
তাহলে সেই বি এর সঙ্গে যেই ঘরে বি নাই সেই ঘরের সঙ্গে বি কে যদি আপনি বিয়ে করায় দেন তাহলে লাভ আছে? বাচ্চা কাচ্চা হবে? যে ঘরে বি এর কোনো না কোনো উপাদান থাকতো তার সঙ্গে যদি আপনি বি এর উপাদান বি সেট কে যদি আপনি বিয়ে করাই দিতেন তাইলে একটা দুইটা বাচ্চা পাওয়া যেত। কিন্তু বি নাই এর মধ্যে, কারণ নাম দিছি আমরা এ মাইনাস বি এই সেটের মধ্যে। বি বি এর মতো কোনো উপাদানই নাই, বি এর কোনো উপাদান এখানে উপস্থিত নাই। এটাকে যদি আমি বি এর সঙ্গে কমন ফেলাই দিই তাহলে তো উপস্থিত নাই এর সাথে বি এর কমন পড়বেই না, কমন পড়বেন না, খুব স্বাভাবিক। আচ্ছা, এই জন্য আনসার আছে। এটা ব্যাখ্যা হচ্ছে এটা লেখলাম না, কারণ হচ্ছে এটা সেটের মৌলিক থিওরি মুখস্থ করে বলছি, সেটা আছে। 47তম বিসিএস, আবার রিসেন্ট বিসিএস। তিনটা শর্ত দিয়ে দিছে, লেখলাম না খাতায়। শর্তগুলো বলে যায় এক্স সাচ দ্যাট এন 2 থেকে 6 পর্যন্ত, মানে 2 3 4 5 6, না 2 নেওয়া যাবে না, 2 এর চেয়ে বড় বলছে। তাহলে 3 4 5 6 এর মান নিলাম, এর মান 3 4 5 6। বি এর মান হচ্ছে এ জোড় সংখ্যা এবং 8 এর চেয়ে ছোট বা সমান, তাহলে 2 4 6 8 নিলাম। এর এপসিলন বি এর মান কত কমন নিতে হবে, 2 4 6 8 এর সাথে আমাকে এদিকে যেটা পাইছিলাম এর ইন্টারসেকশন বি করাই দিতে হবে, ইন্টারসেকশন করাই দিতে হবে। 2 4 6 8 এর সাথে এখানে কমন পাইছে 4 এবং 6, 4 আর 6 কমন পাইছে, তাই না? 2 3 4 2 না, 2 তো বাদ। 3 4 5 6 এর সাথে 3 4 5 6 এর সাথে আমাকে বিয়ে করাইতে হবে কার কার? 2 4 6 8। 2 3 5 6 আর 2 4 6 8 বিয়ে করে দিলে কমন করবে কি কি? 3 4 5 6, 2 4 6 8। এই এই সেটটা এটা বিক্রি করে দিব, সরি বিয়োগ না, কমন নিব আমরা। এ আর বি এর মধ্যে কমন আছে কি কি খুঁজে বের করতে হবে। তাহলে 2 4 6 8 এর মধ্যে 4 কমন পাইলাম, 3 নাই, 6 কমন পাইলাম। 4 আর 6 8 8 8 এর মধ্যে নাই, 8 নেওয়া যাবে না। 3 বি এর মধ্যে নাই, 5 নাই, নেওয়া যাচ্ছে না। তাহলে 4 আর 6 কমন করছে, ফাইন, 4 রাইট আনসার। ওকে, সহজ অঙ্ক, সেম অঙ্ক। 47তম বিসিএস এত সহজ অঙ্ক আসবে এটা ভাবা যায় না, আসলে ভাবার বাইরে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, একদম সহজ বলাও যাচ্ছে না, কারণ কি একটু টাইম কনজিউমিং। দেখেন এখানে কিন্তু দুইটা তালিকা পদ্ধতিতে দিচ্ছে, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, এইখানেই সময়টা চলে গেছে। পরের অঙ্কটা করি। 48তম বিসিএস, সার্বিক সেটের মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, বলছে পি প্রাইম কিউ বের করতে। তাহলে আগে প্রথমে কিউ, সরি পি, পি ইন্টারসেকশন কিউ প্রাইম বের করতে। কিউ প্রাইমটা যদি আমরা আগে বের করি, মানে ইউ থেকে যদি আমরা কিউ বাদ দিয়ে দেই, 6 আর 7 বাদ দিয়ে দেই, তাহলে কি থাকবে? 6 7 বাদ দিলে 1 থেকে 5 পর্যন্ত থাকবে, আবার 8 7 থেকে 8 থেকে 10 পর্যন্ত থাকবে। তো এটাকে যদি আমরা পি এর সাথে ইন্টারসেক্ট করাই তাহলে 1 2 3 তিনটাই থাকবে। তাহলে আনসার হবে কি 1 2 3 তিনটাই। এটার মান কি? এটার আনসার কি আমরা করলেই পাবো? এটা করলেই পাবো 1 2 3। এখন এটা যে সেট পাইলাম আমরা, বুঝলাম, মানলাম, সেট পাইলাম, কিন্তু এটাকে স্যার ওয়ান সরাসরি টু সেট আমরা আনসার পেয়ে গেছি। স্যার 1 to 5 হবে না? 1 to 5 5 5, কিন্তু 1 to 5 তো অপশনে নাই, তাহলে কি করা? 1 to 5 তো অপশনেই নাই। বিকল্প হচ্ছে, বিকল্প না এক্স্যাক্টলি, এটা ওরা ইচ্ছা করে 1 to 5 কে দেয় নাই, তারা পি এর নাম লিখে দিছে, কারণ পি এর নামই তো 1 to 5। এই 1 to 5 টিকে আছে, মানে কি পি টিকে আছে। আনসার পি লেখা যে কথা, আনসার 1 to 5 থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা, সেকেন্ড ব্র্যাকেট দিলে একই কথা।
এই জন্য তার আনসার হিসেবে পি কে লিখছে। তাহলে পি নাম্বার আনসার, পি আমাদের আনসার। এই কোশ্চেন, নো কোশ্চেন। সেটের কিছু সূত্র, ওই যে বলছিলাম না, সেটের কিছু মৌলিক সূত্র আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। সংযোগ সূত্র, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, আজীবনই মনে রাখবেন, হবে, হইতে বাধ্য। ইন্টারসেকশনের ক্ষেত্রেও সেম। বন্টন সূত্র, তিনটা উপাদান যদি থাকে এ আর বি আর সি, তাহলে বি আর সি কে আগে ইউনিয়ন করে এর সঙ্গে ইউনিয়ন করানো যেই কথা, আগে এ আর বি কে ইউনিয়ন করে আর সি কে ইউনিয়ন করানো একই কথা। এ এবং একই থিওরি ইউনিয়নের সাথে প্রযোজ্য, ইন্টারসেকশনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এবার দেখি বন্টন সূত্র। গুণ করে নিই আমরা, বীজগণিতের গুণ, 3 ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়াই কে গুণ করলে এই 3টা এক্স এর সাথে চলে যায়, ওয়াই এর সাথে গুণ আকারে চলে যায়, 3x প্লাস 3y হবে। ঠিক একই রকম বন্টন সূত্র অনেকটা গুণের মতো, যদিও গুণ না। এ ইউনিয়ন বি ক্যাপ সি, মানে কি এটা বি এর সাথে গুণ আকারে আছে, ইউনিয়ন আকারে, আবার সি এর সাথে ইউনিয়ন আকারে আছে। তাহলে আমরা একটু বুঝলাম এটা, যে জাস্ট গুণ আকারে করে দিছি, গুণের মতো অনেকটা, গুণ যদিও না কিন্তু গুণের মতো আমরা দুইটার সাথে আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে দিছি, বন্টন করে দিছি, এই জন্য এটার নাম হয়েছে বন্টন সূত্র। এটা যেমন ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য, ইউনিয়ন এবং ইন্টারসেকশন ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একই রকম ইন্টারসেকশন এবং ইউনিয়নের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। ঠিক আছে, শর্ত হচ্ছে আনসারের ক্ষেত্রে শুধু মাঝখানে ডিজিটটা, মাঝখানে চিহ্নটা, এটা আমাকে ভালো করে খেয়াল করতে হবে। কারণ কি দেখেন, এই যে মাঝখানের চিহ্নটা বিআরসি এর মাঝখানে ছিল, এটাই কিন্তু ব্র্যাকেট থেকে বের হয়ে একদম মাঝখানে স্বতন্ত্র ইউনিয়নের ভূমিকা পালন করছে। ঠিক একই রকম এখানে যে বিআরসি এর মাঝখানে যে ইন্টারসেকশনটা ছিল, এটাই কিন্তু বের হয়ে এসে ব্র্যাকেটের বাইরে এসে ইন্টারসেকশন হয়ে নিজে আবার কাজ করেছে, এই আর কি। ওই যে ব্র্যাকেটের ভিতরে প্লাসটা যেমন কমন থাকে, ধরেন এ ইন্টু বি প্লাস সি যদি থাকতো ব্র্যাকেটের ভিতরে, বি প্লাস সি ব্র্যাকেটের ভিতরে থাকতো, তাহলে আনসার হইতো এ বি প্লাস বিসি। এই যে বিআরসি এর মাঝখানে যে চিহ্নটা, এটা মেনটেন করতো, এখানেও সেম তাই মেনটেন করছে। ঠিক আছে, কেউ পেস লাগায়েন না, কেউ কনফিউজ হয়েন না। অভয়ের সূত্র এগুলো দেখে নিন সবগুলো। ঠিক আছে, একটু আগে যেটা করছিলাম, যে নিজের সাথে ইন্টারসেকশন করলে তো ইন্টারসেকশন হবে, যে এটা জানে তার সে এটা মুখস্থ অঙ্ক, ইন্টারসেকশন হবে আনসার, সে কইরাও দেখবে না, ট্রাই করবে না। পূরক সেট, পরিপূরক সেট, পূরক সেটের নতুন সূত্র, এ ইউনিয়ন এ প্রাইম সমান সমান ইউ। কেন, কোন জিনিসকে প্রাইম করে আবার যদি ইউনিয়ন করা হয়, তাহলে সে আবার ফিরে আসে। এ কে আমি প্রাইম করেছি মানে কি, ইউ থেকে এর উপাদানগুলো নাই হয়ে গেছিল। মনে করেন এর মধ্যে, ইউনিয়নের মধ্যে কিছু ভালো সেট ছিল, ভালো মানুষ ছিল, ভালো মানুষকে বাদ দিয়ে খারাপ মানুষদের একটা সেট বানাইছি। পরে আবার কি করছি, ওই খারাপ মানুষদের সেটটাকে ইউনিয়ন করে দিছি আবার সেই প্রথম এর সাথে, প্রথম সকল মানুষের সেটের সাথে ইউনিয়ন করে দিছি। তাহলে তো আনসার সকল মানুষের সেট হবেই, স্বাভাবিক না? হুম। এভাবে প্রত্যেকটার ব্যাখ্যা লজিক অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন, মিলে যাবে। প্রত্যেকটা, আসসালাম, প্রত্যেকটা মিলে যাবে। ঠিক আছে, এগুলো ব্যাখ্যাগুলো আপনারা নিজেরা চিন্তা করেন, চিন্তা করে যদি নাও পারেন আপনারা মুখস্থ করে ফেলবেন, পরীক্ষায় চলে আসতে পারে। ডি মর্গানস তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি আমাদের একটা অঙ্ক নাই টাইপের, বা যদি অঙ্ক করলাম না, কিন্তু এটা ডি মর্গানস তো ইম্পর্টেন্ট। শোষণ ল, বন্টন সূত্রে ঠিক বিপরীতটা। ঠিক আছে, খেয়াল করেন, এ ইন্টারসেকশন বি, এটার সাথে যদি আবার ইউ কে এ কে ইউনিয়ন করাই দেই, তাহলে লাস্টে এই থাকবে। কেন, কারণ এ ইন্টারসেকশন বি এর মধ্যে কিন্তু এর সব উপাদান নাই, বি এবং এ উভয়ের মধ্যে আছে যেগুলা সেগুলা, তার মধ্যে আবার ইউনিয়ন করাই দিছি এর সাথে, তাহলে এর সাথে কোনো সংখ্যাকে ইউনিয়ন করাইলে সে কি এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা আছে? ইউনিয়ন করাইলে কখনো ছোট হয় না, সবসময় বাড়ে, সব নিয়ে নিব উপাদান। তাহলে এর উপাদান যদি 5 কোটি থাকে, আর এই ইন্টারসেকশন বি এর উপাদান যদি 5টাও না থাকে, তাও আনসার কিন্তু ইউনিয়ন যেহেতু নিছি, সেহেতু এর সব উপাদান এখানে বজায় থাকবে। তাহলে এর সব উপাদান আনসার। আর প্রশ্ন আসে, স্যার এর সব উপাদান কেন এলো, বি যে ছিল বি এর কোনো উপাদান আসলো না? না, বি এর কোনো উপাদান আসবে না। কেন, কারণ এ আর বি এর মধ্যে কমন যেটা আছে সেটাকে আমরা নিচ্ছি, তার মানে কি এর মধ্যেই আছে, সেই উপাদানটা তো অলরেডি এর মধ্যে আছেই। তাহলে আর চিন্তা করার দরকার কি?
ডাইরেক্ট এ আমরা বুঝে নিলাম, এর বাইরে কোনো উপাদান ঢুকতে পারে নাই। বি এর উপাদান তো ঢুকতে পারে নাই, কারণ কি বি আর এর কমন উপাদান গুলো আমি নিছি। তার কমন মানে কি, সেই উপাদানটা আসলেও এর মধ্যে আগে থেকে আছে। শুধু বি এর মধ্যে উপাদান এর মধ্যে নাই, বি এর উপাদান অপদ্রব্য বা বর্জ্য এমন কিছু তো এখানে ঢোকানোর সুযোগ নাই। কারণ আমি যখন কমন নিছি তখন ওই বর্জ্য মর্জ্য মানে বি এর বর্জ্য উপাদান গুলা, বাতিল উপাদান গুলো নাই, আগে নাই হয়ে গেছে। শুধু এ এর উপাদান গুলাই ঠিক রয়েছে, এই জন্য এই আনসার। ওকে, এটা হচ্ছে সেটের একমাত্র অঙ্ক সূত্র যেটা দিয়ে আমরা অঙ্ক করি। আরেকটা আছে তিন রাশি এ, এ বি সি এর একটা সূত্র আছে, সেটা আমরা করবো সম্ভাব্যতার অঙ্কে। সম্ভাব্যতার অঙ্কে আমরা এই অঙ্ক সূত্রগুলো পাবো। আর এই সূত্রগুলো আমরা এখনো পেতে পারি, এখনই পাবো, আজকেই পাবো। কিন্তু সম্ভাব্যতাতে আমরা তিন রাশির অঙ্ক করবো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো। আচ্ছা, কল আসছিল ওই জন্য ডিস্টার্ব হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, ভেন চিত্র। ভেন চিত্রটা কি জিনিস? একটা আয়তক্ষেত্রের মধ্যে, এটা লড়ে গেল কেন? একটা আয়তক্ষেত্রের মধ্যে একাধিক, এক বা একাধিক বৃত্ত দিয়ে যে উপাদান প্রকাশ করা হয় সেটাকে ভেন চিত্র বলে। এই যে নীল চিত্রটা, এটা হচ্ছে এ, এর মধ্যে কি আছে? এ 1 2 3 আছে। আবার যে লাল চিত্রটা, এটা হচ্ছে বি, এর মধ্যে কি আছে? 3 4 5 আছে। এই থ্রিটা কিন্তু দেখেন লালটার ভিতরেও আছে, লালটার ভিতরেও আছে, সবুজ নীলটার ভিতরেও আছে। এই জন্য এই থ্রিটা হচ্ছে কি, এই এ আর বি এর কমন উপাদান। দেখেন এই চিত্রটা কিন্তু চিত্র না, এটা ইমেজ না, কিন্তু দেখেন এটাকে প্রত্যেকটাকে এডিট করা যাচ্ছে, এডিটেবল। কারণ এটা নেট থেকে নামানো চিত্র না, এটা আমি নিজে বানিয়েছি এরো চিহ্ন দিয়ে দিয়ে, বুঝতে পারছেন? এই আইকন ইনসার্ট নিয়ে নিয়ে, ইনসার্ট আইকন নিয়ে নিয়ে অনেক শ্রম দিয়েছি এই শীটটা বানানোর ক্ষেত্রে। আচ্ছা, তার মানে কমন উপাদান গুলা কাকে বলে? এই দুইটার মধ্যেই পড়ে যায় সেই উপাদান গুলাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, এ ক্যাপ বি দেখাইলাম। আর 1 2 3 4 5 সবগুলাকে নিয়ে যে সেটটা, সেটাকে বলা হয় এ ইউনিয়ন বি। এই পুরাটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর মাঝখানের এইটুকু হচ্ছে কি, এ ইন্টারসেকশন বি, মাঝখানের এইটুকু। ওকে, একটা জিনিস বোঝা দরকার, শুধু এ, শুধু এ মানে শুধু এর যে উপাদানগুলো সেগুলো আমি লিখতে চাচ্ছি। যেমন দেখেন 1 আর 2 হচ্ছে শুধু এর মধ্যে আছে, বি এর মধ্যে নাই। এই 3 কে আমি নিব না, কারণ কি 3 বি এর মধ্যে আছে, এই জন্য আমরা বি নিব না। অর্থাৎ এ ইন্টারসেকশন বি যে উপাদানটা, এটাকে বাদ দিয়ে দিলেই শুধু এ থাকে। এ 1 আর 2 হচ্ছে শুধু এ, আর 3 আর 4 হচ্ছে শুধু বি। বুঝতে পেরেছেন? আমি কি আছি না হারাই গেছি আবার? স্যার আছে। আচ্ছা, ভেন চিত্রের একটা অঙ্ক করি, দেখি। বলছে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে। আচ্ছা, 50 লোক নিয়ে আমাদের বিবেচনা হচ্ছে। সর্বমোট লোককে আমরা বিবেচনা করব ইউ, মানে কি সার্বিক সেট। ইংরেজি যারা পারে তাদেরকে আমরা প্রকাশ করব ই দিয়া, এই যে ই, নাম্বার অফ ই। এন কেন দিলাম ব্র্যাকেটে, ছোট হাতের এন দিলাম কেন? এন মানে নাম্বার অফ ই, 35 জন। আচ্ছা, ইংরেজি এবং বাংলা উভয়ই বলতে পারে এমন হচ্ছে কি, উভয়ই বলতে পারে এমন হচ্ছে কি ইন্টারসেকশন ক্যাপ, উভয়ের পারে এটা হচ্ছে ক্যাপ। এখন আমরা যা যা পাইলাম, যে উভয়ই বলতে পারে, এটার নামই কিন্তু নাম্বার অফ ই ইন্টারসেকশন বি। এখানে মিস হয়ে গেছে, টাইপিং মিস্টেক, আমি এখানে আবার কপি করে বসাই।
এটা উভয়ই বলতে পারে, সেটা কি পড়ে গেছে। নরমাল ইংরেজি বলতে পারে, এরকম হচ্ছে 35 জন দেওয়া আছে। এখন বলছে যে বাংলায় কতজন কথা বলতে পারে। এখন এখানে বাংলায় কতজন কথা বলতে পারে, এন ই আর এন বি এবং এন ই ইন্টারসেকশন বি, এটাকে যদি আমরা বের করতে চাই, আমাদের যে মেইন সূত্র ছিল, মেইন সূত্র জানি কি, এন ই এ ইউনিয়ন প্লাস এন বি মাইনাস এন ই ইন্টারসেকশন বি। এটার মান হচ্ছে এন ই ইউনিয়ন বি। এখানে আমার এই অঙ্কে ই এর মান দেওয়া আছে, বি এর মান চাইছে আনসার, তার মানে এটাও দেওয়া আছে। উভয়ই বলতে পারে, এটাও দেওয়া আছে। কিন্তু কোনো না কোনো ভাষায়, উভয় ভাষায় কত মানে যে কোনো একটা জিনিস বলতে পারে, এরকম তো এখানে দেওয়া নাই, তথ্যটা দেওয়া নাই, মিসিং, দেওয়া নাই তো। আচ্ছা, এখানে একটা লাইন বলছে প্রত্যেকেই কোনো না কোনো একটা ভাষায় কথা বলতে পারে 50। এটাকে যদি আমরা 50 ধরি, এটা দেওয়া আছে 25, আর ই এর মান দেওয়া আছে 35, তাহলে কি আমরা আনসারটা পাই? তো এরকম সমীকরণের সাহায্য পেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, পাই, পাই, পেয়েছি। তাহলে এটাকে আমরা একটা বিকল্প মনে করতে পারি, এটা বিকল্প একটা পদ্ধতি। এটা হচ্ছে কি বিকল্প। আমাদের যে মেইন সূত্র ছিল নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ই ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আচ্ছা, যেহেতু এটা পারছি এবং এটা আপনাদের কাজে লাগবে, আমি এটা একটু ভালো করে লিখিয়ে দিই, বিকল্পটা লিখিয়ে দিই, তো কাজে লাগবে। পরে আমরা মূলটা করাই। বিকল্পটাই সহজ মনে হচ্ছে এখন আমার কাছে, কিন্তু বিকল্পটা হচ্ছে সূত্র দিয়ে করা, আর আমি শিটে যেটা লিখে দিছি এটা এটা হচ্ছে আমার মেইন ঘটনা বুঝে বুঝে করা। দুটোর মধ্যে পার্থক্য আছে, ঘটনা আপনাকে বুঝতে হবে। মানে এটাকে বিকল্পটা এখানে লিখে দিই। দেওয়া আছে নাম্বার অফ ই সমান 35। উভয়, উভয়টা মানে কি, উভয় মানে যখন বলবে তখনই বুঝবেন ই এবং বি উভয়টাই পারে। এটা 25 জন। প্রত্যেকেই অন্তত একটি ভাষা, অন্তত একটি, অন্তত বুঝলে অন্তত বা কোনো না কোনো, দেখেন অন্তত, অন্তত আর কোনো না কোনো, কোনো না কোনো, অথবা এইগুলা বুঝলেন, এগুলো ইউনিয়ন বি এরকম কিছু বোঝায়, বুঝছেন? আচ্ছা, আর উভয় থাকলে বুঝবেন ইন্টারসেকশন। তাহলে অন্তত, অন্তত একটি মানে কোনো না কোনো একটি, কোনো না কোনো ভাষায় কথা বলতে পারে, মানে একটাও পারে না এরকম কেউ নাই আর কি। এই 50 জনের মধ্যে কোনো ভাষাই বলতে পারে না এরকম কেউ নাই। তাহলে অন্তত একটি মানেই হচ্ছে কি নাম্বার অফ এ, এর তো না, ই ই ই ইউনিয়ন বি। এটা মান কত দেওয়া আছে? 50। কি চাইছে? নাম্বার অফ বি কত চাইছে। তাহলে আমরা তো এটা সহজেই পারি, আমরা জানি সূত্র আছে নাম্বার অফ ই ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ কমন এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে সেটের মৌলিক সূত্র। তাহলে মানগুলা বসাই দেই, 50 সমান সমান
এর নাম্বার অফ ই হচ্ছে 35 দেওয়া আছে, প্লাস নাম্বার অফ বি বের করতে হবে, মাইনাস উভয় ভাষায় কথা বলতে পারে 25 জন, এটা দেওয়া আছে। এটাকে সমাধান করলে বা নাম্বার অফ বি বাংলায় বলতে পারে কত, 50 মাইনাস 10, 40 আনসার। এবার আমরা দেখি, ব্যাখ্যা করে আমি যে অঙ্কটা করলাম ভাষা মুখে মুখে, এটা কিভাবে। এটা হচ্ছে শুধু ইংরেজি বলতে পারে কিন্তু বাংলা বলতে পারে না। শুধু ইংরেজি দেখাইছিলাম না, শুধু এই যে একটু আগে লাস্ট তিনটে বলছিলাম আমি, যে এটা শুধু, শুধু বি মানে কি, বি থেকে কমনটা বাদ দিব তাহলে শুধু বি পাওয়া যাবে। তাহলে শুধু ইংরেজি কি, ই থেকে কমনটা বাদ দিব তাহলে শুধু ইংরেজি পাওয়া যাবে। 35 জন হচ্ছে শুধু ইংরেজি পারে, এটা না, 35 জন হচ্ছে ইংরেজি পারে, এখান থেকে বাদ দিব আমরা কমন, বাদ দিলে আমরা পাইলাম শুধু ইংরেজি এই 10 জন। এই 10 জন হচ্ছে শুধু ইংরেজি, মানে কি এরা ইংরেজি পারে কিন্তু বাংলা পারে না। তাহলে এখন এরা এই 10 জন যদি বাংলা না পেরে থাকে, তাহলে মোট থেকে বাংলা পারে না বাদ দিলে তো পাওয়া যাবে বাংলা পারে কয়জন, 40 জন বাংলা পারে। আমরা একটু জটিলের দিকে ঢুকতে পারছি, কত আরো আছে, অনেক অঙ্ক আছে, দ্রুত যাইতে হবে। পরেরটা দেখি তো আমরা, পরে কি বলছে। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী অঙ্কে পাশ করে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। তাহলে বুঝেন, 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, এতক্ষণ বলতেছে পাস, এখন বলতেছে ফেল, ব্যাপারটা কি? আচ্ছা, যারা উভয় বিষয়ে ফেল করছে তাদেরকে আমরা শুরু থেকেই কাউন্ট থেকে বাদ দিয়ে দিব। আমাদের নর্মালি সার্বিক সেট ইউ এর মান হয় 100%, তাই না? 100% ধরে আমরা অঙ্ক শুরু করি, কিন্তু যেহেতু এখানে বলতেছে যে 10% আগেই বাদ, 10% ফেল, মানে 10% আগেই বাদ, তাই আমরা কি করব, আমরা 10% কে শুরুতেই বাদ দিলে 90% নিয়ে আমরা হিসাব করব। এই দেখেন, বলা আছে ইংলিশে 70%, ম্যাথে এম লিখছি, এম কেন লিখছি বলেন তো, ম্যাথে পাস করছে 80%, উভয় বিষয়ে ফেল 10%। এই উভয় বিষয়ে ফেলকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে বাকি 90% কারা, যারা উভয় বিষয়ে ফেল করে নাই, কমপক্ষে একটা বিষয়ে, কমপক্ষে অন্তত একটি বিষয়ে পাশ করেছে, অর্থাৎ কোনো না কোনো বিষয়ে পাশ করেছে, তারা হচ্ছে ওই 100 থেকে 10% বাদ দিলে 90%। আর কোনো না কোনো বিষয়ে পাশ করেছে, এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব, ইউনিয়ন দিয়ে প্রকাশ করব, একটু আগেই বলেছিলাম। তাইলে এইটা যে 90% যে নাম্বার অফ ই ইউনিয়ন এম হইছে, এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে নাকি বলেন তো? নাই, কনফিউশন থাকার কথা না। এখন আমরা জানি যে ই ইউনিয়ন এম সমান সমান কি, ই প্লাস এম মাইনাস ই ইন্টারসেকশন এম। এখন তো অঙ্ক সহজ হয়ে গেল, কারণ আহ সবগুলো মানে আমরা জানি। না, সবগুলো তো জানি না। উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট এটা তো জানি না। এটা জানি, এম জানি, ই জানি, ইউনিয়ন জানি, কিন্তু কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করছে, ইন্টারসেকশন, এটা তো জানি না। তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম,
বাম পাশে নিয়ে এসে এটার মানটা বের করে ফেললাম, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, এই ইউনিয়নটাকে ডান পাশে নিয়ে গেছি, এই জন্য মাইনাস হয়ে গেছে। আর এটাকে বাম পাশে নিয়ে আসছে জন্য এটা প্লাস হয়ে গেছে। তাহলে মানগুলা বসাইছি, পাইছি কত? 60%। 60% কে? 60% হচ্ছে ই এবং এম, ইন্টারসেকশন এম। ইন্টারসেকশন তার মানে হচ্ছে এম, উভয় বিষয়ে যে পাস করছে এটার মান তো দেওয়া আছে 144 জন। তাহলে আমি এখানে কেন 144 বসাইলাম না? কারণ বাকি মানগুলো তো পার্সেন্টেজ আছে। আর এইটা যে কত পার্সেন্ট, এই 144 যে কত পার্সেন্ট সেটা তো দেওয়া নাই। এই জন্য আমি এই সমীকরণে বসাইতে পারি নাই, বরং আমি এটা বের করেছি। তাহলে এটা হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে, আর এটাও হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে। তার মানে এরা দুইটা সমান। তার মানে এই 144 হচ্ছে কি 60%। তাহলে শর্ত মতে এই 60% যদি 144 হয়, তাহলে 1% কত? ওই নিয়ম 1% কত আর 100% কত। অঙ্ক শেষ। রেডি, ইজি। কারো কোনো প্রশ্ন আছে? আমি কি আছি আপনাদের সাথে, না হারাই গেছি? স্যার আছেন? নতুন থিওরি, কার্টেসীয় গুণজ সেট। গুণজ মানে গুণ করা, আর কিছুই না। আমরা যেমন a প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে গুণ করলে কি হয়? এ দিয়ে আগে এক্স প্লাস ওয়াই কে গুণ করি, পরে আবার বি দিয়ে এক্স প্লাস ওয়াই কে গুণ করি, এই একই রকম। দেখেন এখানে বলছে এর মান এক্স আর ওয়াই, বি এর মান বলছে 1 আর 2। তাহলে 1 আর 2 দিয়ে যদি আমি এক্স আর 1 কে ওয়াই কে গুণ করি, তাহলে কি আসে? প্রথমে প্রথম উপাদান দিয়ে দুইটাকে গুণ করবো আলাদা ভাবে, এক্স দিয়ে গুণ করবো 1 আর 2 কে। তাহলে এক্স কমা 1, ওয়াই কমা 1। হ্যাঁ, এখানে কিন্তু গুণ চিহ্ন আমরা দিব না, মনে রাখবেন গুণ চিহ্ন আমরা দিব না। জাস্ট কি কি উপাদান পাওয়া যায় সেটাই হচ্ছে গুণক সেটের উপাদান। এবং আরেকটা জিনিস, গুণক সেটের ভিতরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থাকে না, ফার্স্ট ব্র্যাকেট থাকে। এটা মনে রাখবেন, কোন সেটের ভিতরে একমাত্র ফার্স্ট ব্র্যাকেট থাকে, এছাড়া অন্য কোন সেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকে না। পাওয়ার সেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, একমাত্র গুণক সেটের ক্ষেত্রেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে। গেল। সেটের ফাংশন, ফাংশনটা কি? বলছে দুইটা চলক, ধরেন এক্স আর ওয়াই, এর মধ্যে এমন সম্পর্ক যদি থাকে যে এক্স এর কোন একটা মান, কি বললেন? আর আপনার ল্যাপটপের স্ক্রিন বেশি জুম হয়ে গেছে। সো এতে কি সমস্যা হচ্ছে আপনার দেখতে? মানে সম্পূর্ণ স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। না পরে গুলো দেখেন না, এই যে এই লাইন পর্যন্ত দেখতে পাচ্ছেন না, দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব, এটা দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। হ্যাঁ, এটা যথেষ্ট, এরপরটা দেখেন না। আমি যেখানে থাকবো সেখানে থাকবেন, আমি যে কথাগুলো বলবো বা যেটা হাইলাইট করবো শুধু সেটাই পড়বেন। পরের গুলা অ্যাডভান্স পড়লে মিস্টেক হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে আপনার। এরপরের গুলো আপনি যদি অ্যাডভান্স পড়েন, তখন আপনি আমি যেটা বলতেছিলাম এখানে বাইরের একটা তথ্য দিয়েছি যেটা এখানে লেখা নাই, সেটা মিস করে ফেলবেন। তো সব দেখেন না, আরো জুম করে পড়ে সমস্যা ছিল। আচ্ছা দেখুন, আমরা যেখানে দেখছিলাম সেখানে দেখি। বলছে এক্স আর ওয়াই এর মধ্যে যদি এমন কোনো সম্পর্ক থাকে যে এক্স এর যে কোনো একটা মানের জন্য, শূন্য না এটা ভুল হইছে, শূন্য না এটা জন্য, এক্স এর যে কোনো একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়, কেবল একটা মানই পাওয়া যায়, সেটাকে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। এক্স এর কোন একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়, তার মানে কি জানেন? তার মানে হচ্ছে ওয়াই সমান সমান এক্স এর একটা রাশি। ফাংশনের কথার মানে হচ্ছে কি, ওয়াই সমান সমান ধরেন এক্স স্কোয়ার মাইনাস 3 এর একটা রাশি। তাহলে এই ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, মানে এই পুরো সমীকরণটাকে একটা ফাংশন বলা হচ্ছে।
আমরা এটাকে অনেক সময় ওয়াই দিয়েও প্রকাশ করি, অথবা এটাকে এফ এক্স দিয়েও প্রকাশ করি। ফাংশন অফ এক্স হচ্ছে ওয়াই, অথবা ওয়াই যদি না লিখি এক্স স্কোয়ার মাইনাস থ্রি হচ্ছে ফাংশন অফ এক্স। স্যার এখানে ওই ফাংশন যে অফ এক্স সমান চলমান, সমান এক্স স্কোয়ার। যেমন দেখেন প্রথম যে অঙ্কটা, এটা দেখলে আমরা বুঝবো। প্রথম অঙ্কটাতেই লিখছে ফাংশন অফ এক্স লেখা, দেখুন ওয়াই নাই এখানে। বলছে ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস 10। তাহলে ফাংশন অফ জিরো মানে কত? ফাংশন জিরো কত? এফ জিরো। তার মানে এই কথার মানেই হচ্ছে যেখানে এক্স ছিল সেই এক্স এর জায়গায় জাস্ট জিরো বসাই দিলেই হয়, তাই না? তাহলে এই সমীকরণে এক্স এর জায়গায় জিরো বসাই দিলে জিরো কিউব মাইনাস জিরো প্লাস 10, তাহলে প্লাস 10ই আনসার হবে। প্লাস 10ই আনসার। এনি কোশ্চেন? নো কোশ্চেন আই থিঙ্ক। এফ এক্স এর মান দেওয়া আছে একটা রাশি, বলছে এফ জিরোর মান কত। তাহলে এখানে জিরো বসাই দিলে কি থাকবে? জিরো প্লাস থ্রি, অনলি থ্রি টিকে থাকবে, তাহলে থ্রি আনসার। এনি কোশ্চেন? নাই। ইনভার্স, এটা পারে এফ ইনভার্স টু, এটা পারে 44 বিসিএস এফ ফাংশন অফ আর সাজ দ্যাট আর টেন্ডস টু আর, এটা আমার বোঝা দরকার নাই। মানে বুঝাইছে যে এফ এক্স এর সবগুলা মান বাস্তব সংখ্যা হবে। এই ফাংশনের সবগুলো মান রিয়েল নাম্বার, আর মানে কি রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা হবে, অবশ্যই কিছু থাকতে পারবে না। এটা আমার জানা দরকার নাই, সব সংখ্যাই বাস্তব সংখ্যা। এটা আপনাকে মাথা নষ্ট করার জন্য দিচ্ছি। আমরা এখান থেকে শুরু করি। এফ এক্স যদি টু এক্স প্লাস ওয়ান হয়, তাহলে এফ ইনভার্স টু কত? এফ ইনভার্স টু বোঝার আগে আমরা আগে এফ ইনভার্স এক্স এর মানটা বের করি, পরে এফ ইনভার্স এক্স এর মান এক্স এর জায়গায় টু বসাই দিলেই আমার মান পাওয়া যাবে। আমি আগে ইনভার্স সেট বের করাটা শিখি। এফ এক্স এর মান সামথিং থাকলে এফ ইনভার্স এক্স কিভাবে বের করে এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? এফ ইনভার্স বের করার নিয়ম হচ্ছে যে সেটটা দেওয়া থাকবে পুরোটাকে ওয়াই ধরতে হবে। ধরলাম এক্স এর যে রাশিটা এফ এক্স, এই পুরোটাকে আমি আগে ওয়াই ধরলাম ওয়াই, অর্থাৎ দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান এর মান ওয়াই। এখন এফ এক্স মানে এক্স এর রাশি, আর এফ ইনভার্স এক্স মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর রাশি। কথা বলছেন কিনা? এফ এক্স মানে হচ্ছে এক্স এর রাশি, আর এফ ইনভার্স এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর রাশি। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা পুরোটাকে ওয়াই ধরে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান কত বের করে ফেলি, মানে এই সমীকরণ থেকে এক্স এর মানটা বের করে ফেলি, ওয়াই সম্পর্কিত একটা রাশি বের করে ফেলি, তাহলে এটাই হচ্ছে আমার এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান। এখন এই সমীকরণে ওয়াই এর জায়গায় জাস্ট এক্স যদি লিখে দেই, দেখেন এখানে ছিল ওয়াই মাইনাস ওয়ান, এটাকে আমি লিখলাম এক্স মাইনাস ওয়ান, মানে জাস্ট ওয়াই এর জায়গায় যদি এক্স লিখে ফেলি, তাহলে এই রাশিটা হয়ে যাবে এফ ইনভার্স এক্স। বুঝছেন নাকি বুঝছেন নাই? লগের মতো অনেকটা, লগ যেরকম লগ 100 এর মান 3, 10 টু দি পাওয়ার 3 এর মান লগ 100 হইলে লগ 100 এর মান 3, এরকম আর কি। সূচকটা হচ্ছে মনে করেন এফ এক্স, আর সূচকটাকে যখন আমি উল্টা উল্টা ভাবে লিখবো যে এক্স এর কোন মানের জন্য পাওয়ার কত হইলে আমার 100 হইতো মান, ওইরকম ওইরকম ইনভার্স করাটাই হচ্ছে ওই লগের মতো, ইনভার্স করাটাই হচ্ছে ইনভার্স ফাংশন, আর কিছুই না। সামারাইজ যদি করি আমরা কিভাবে করব অঙ্ক, পুরো সমীকরণটাকে একটা ওয়াই ধরবো, পরে এক্স এর মানটা বের করবো ওয়াই সম্পর্কিত, পরে সেই ওয়াই সম্পর্কিত রাশির মধ্যে ওয়াই ভ্যানিশ করে আবার এক্স বসাই দিব, তাহলে নতুন আরেকটা রাশি পাবো। সেই নতুন রাশিটাই হচ্ছে আমার ইনভার্স। প্রদত্ত রাশিটা হচ্ছে আমার ডিরেক্ট এফ এক্স, আর ওয়াই ধরে উল্টানো রাশিটা হচ্ছে আমার ইনভার্টেড এক্স, মানে এফ ইনভার্স এক্স। এইটুকু পর্যন্ত বুঝি নাই এমন কেউ আছেন? বুঝছি সবাই। তাহলে এখন এই এফ ইনভার্স টু চাইছে, তাহলে এফ ইনভার্স এক্স এর মধ্যে জাস্ট টু বসাই দিলেই, এখানে টু বসাই দিলে আমরা পেয়ে যাবো টু মাইনাস ওয়ান বাই টু, মানে হাফ হচ্ছে আনসার। কে বুঝেন নাই? সবাই বুঝেছেন? ওকে, প্র্যাকটিস এবার আপনারা করবেন। দেখেন আই হাই,
আমি কতগুলো অঙ্ক করাইছি সেটা দেখেন, এই 35 থেকে 49 পর্যন্ত কতগুলো অঙ্ক করাইছি। তারপরেও বিসিএস পিসি থামে নাই, 50তম তো দিয়ে দিছে অঙ্ক, 45তম দিয়ে দিছে, 43তম দিয়ে দিছে, 44তম দিছে। এগুলো আমি ইচ্ছা করে করাই না, কারণ এগুলো সেম, তো আপনারা পারবেন আশা করি। ঠিক আছে, আরো কিছু অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন, অনেকগুলা। অঙ্কের নাম্বারিং করা নাই, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অনেকগুলো হোমওয়ার্ক আছে। আমি নাম্বার গুলো কি কারণে যে নাম্বার দিই না আমার একটু মনে নাই, এটা নাম্বারিং করে ওগুলো করে নিয়ে। হ্যাঁ, এই যে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো রিটেন পরীক্ষা আসে। বিসিএস রিটেনে এই যে এই টাইপের এই সেটের অঙ্কগুলো বেশি আসে, এবং এইগুলো যদি আপনি পারেন তাহলে সম্ভাব্যতার অঙ্ক পাবেন। এই যে দেখেন, আমি করাইছি এফএক্স, আবার আপনি করাইতেছেন এখানে আসছে জিএক্স। আপনি অবাক হয়ে যেতে পারেন, স্যার আপনি করাইছেন এফএক্স, আমি জিএক্স তো করি নাই। জি কিছুই না, নতুন একটা ফাংশনের নাম দিছি জি। জিএক্স মানে হচ্ছে f(x+2). তাহলে এফ এক্স এর মধ্যে কি করবেন, খালি x+2 বসাইবেন, -5 করে দিবেন, মান বসাইবেন, অঙ্ক পেয়ে যাবেন। জিএক্স এর রাশি পাবেন, রাশি পাওয়ার পরে সেখানে আবার 3 বসাই দিবেন, তাহলেই হলো। আচ্ছা, খুব ইজি, চেষ্টা করলেই পারবেন আপনারা। ওকে, আর কোনো কিছু বলার আছে কিনা? না স্যার। স্যার, তাহলে আমরা রেকর্ডিং স্টপ, বলেন।